অটোপসি প্রথমে অন করলে আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। একটা সুন্দর একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অটোপসি অন করার সাথে সাথে। তো অটোপসি হচ্ছে যে কি বলা যায়, অটোপসি হচ্ছে যে একটা ডিজিটাল ফরেনসিক্সের টুলস, যেখান থেকে আপনি একটা ইউজারের অ্যাক্টিভিটি, একটা পিসি বা একটা ল্যাপটপ যাই বলেন, সেগুলো অ্যাক্টিভিটি আপনি ক্যাপচার করতে পারবেন। সেটা কিন্তু অটোপসি দিয়ে না, অটোপসি দিয়ে আপনি অ্যানালাইসিস করতে হবে। কিন্তু আপনি এফটিকে ইমেজার দিয়ে আপনি কি ইমেজের একটা ইমেজ নিতে পারেন আর কি। তো অটোপসি হচ্ছে যে আপনি আবার অটোপসিতে রিয়েল টাইমও করতে পারেন, সমস্যা নেই। তো অটোপসিতে জাস্ট আমরা অ্যানালাইসিস করি অ্যাকচুয়ালি। লেটস সাপোজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে একটা পিসি দিয়ে, যেমন একটা পিসি দিয়ে আমরা বলতে পারি যে একটা পিসি দিয়ে ব্যাড কমেন্ট করছে একটা ফেসবুকে। খুব আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে অ্যানালাইসিস করে দেখতে পাই, যে বলে যে একজনের ল্যাপটপ হ্যাক বা সরি একজনের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। তো এই হ্যাক হওয়ার ফেসবুক আইডি দিয়ে কি গেছে, সে হচ্ছে যে কমেন্ট করছে। তো এই যে অ্যাক্টিভিটি গুলো অ্যাকচুয়ালি ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে কিনা, বা তার আইডি থেকে কমেন্ট হয়েছে কিনা, বা কোনো ছবি তার আইডি থেকে বা তার পিসি থেকে অন্য কেউ হাইজ্যাক করে নিয়েছে কিনা, তার রিসেন্ট অ্যাক্টিভিটি যেমন তার কি বলা যায় সেশন আইডি বা তার ইমেইল। তো এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি গুলো যদি আমরা ফেক ইমেইল পাঠাই এক জায়গায়, তো অ্যাকচুয়ালি আপনার এখান থেকেই ফেক ইমেল, যেমন আমি করতে পারি কি র্যাবের হেড অফিসে একটা করলাম কি বক্স। আচ্ছা, মানে কোনটা প্রবলেম হচ্ছে, আমার স্ক্রিন কি ছোট লাগছে ভাই? ঠিক আছে, বক্সটা বড় করতে বলছে, বাট বক্স একটু বড় হয় না ওইরকম। ও আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে যে যেমন আমি র্যাবের হেড অফিসে একটা মেইল করলাম যে হচ্ছে যে বাংলাদেশে আগামীকাল একটা বড় মানে অ্যাটাক হবে, জঙ্গি হামলা হবে। তো এটা পরবর্তীতে র্যাব কিন্তু কি করলো, র্যাব দেখলো যে না অ্যাকচুয়ালি একটা মেইল এসছে, না কিছু না কিছু হবে। র্যাব তো সেই প্রিপারেশন নিয়ে আছে যে আগামীকাল অ্যাটাক হবে, আমরা তো সেই প্রিপারেশনে। কিন্তু দেখলো না অ্যাকচুয়ালি কোনো ঘটনাই ঘটেনি, এটা ফেক মেইল ছিল। তো ফেক মেইল এটা অ্যানালাইসিস করবে কিভাবে, বিভিন্নভাবে অ্যানালাইসিস করে যদি এখন ফেক মেইল যে পাঠালো তাকে ধরে ফেললো, বাইসাস ধরে ফেললো, তারপরে বললো যে না এটা আমি করিনি, আর একজন এসে করছে বা আর একজন এই করছে। এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি গুলো, এই যে অ্যাক্টিভিটিকে তাকে ধরার জন্য একটা, এই যে আমি তাকে ধরতে চাচ্ছি অ্যাকচুয়ালি সে করেছে কি করে নাই, তো তাকে ধরার জন্য কিন্তু আমরা এই অটোপসি দিয়ে তার একটা ইমেজ নিয়ে কিন্তু আমরা কি করতে পারি, ইমেজ দিয়ে কিন্তু তাকে তার ওই ইমেজটাকে অ্যানালাইসিস করে দেখতে পারি। তো এখন এই এই যে ছোট্ট এই যে অ্যাক্টিভিটিটা সে করছে কিনা, তো আমরা তার র্যামের একটা ইমেজ নিয়ে করতে পারি কি, এটা অ্যানালাইসিস করে দেখতে পারি অ্যাকচুয়ালি সে করছে কি করছে না। এটা ফরেনসিক্সের অটোপসি ফরেনসিক্সের একটা বড় টুলস। আবার কিছু কিছু ডিলেটেড ডাটাও কিন্তু এখানে রিকভারি করা যায়, ডিলেটেড ডাটাগুলো রিকভার করা যায়, র্যানসমওয়্যার কিন্তু ডিটেক্ট করা যায়, ভাইরাসও কিন্তু ডিটেক্ট করতে পারেন আপনি এই অটোপসি দিয়ে। এর পরের অপশনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখতে পারবো। তো অটোপসি হচ্ছে ডিজিটাল ফরেনসিক্সের একটা বড়, অনেক বড় একটা টুলস, যেটা দিয়ে আপনি কোনো কি বলা যায় হার্ড ডিস্কের ফরেনসিস করতে পারেন, তারপরে বিভিন্ন কেস অ্যানালিসিস করতে পারেন। আচ্ছা, ডাটা রিকভারি করতে পারেন, সব ডাটা পারবেন না, কিছু কিছু ডাটা রিকভারি করতে পারবেন, যেহেতু এটা ওপেন সোর্স টুলস এতটা অ্যাক্সেস আপনাকে দিবে না যে আপনি সব ডাটা রিকভারি করতে পারবেন। আচ্ছা, তো যখন আপনারা অটোপসিটা ওপেন করবেন তো এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো কেস ইনফরমেশন মানে যেই কেসটা আপনি অ্যানালাইসিস করবেন, আচ্ছা আমি আসলে এটা ক্যান্সেল করে দিই, এটা আসছে, এই ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবেন। তো এই ইন্টারফেস আসার পরে প্রথম যেটা আছে নিউ কেস। নিউ কেস মানে আপনি নতুন একটা কেস স্টার্ট করতে যাচ্ছেন, এর আগে ওই কেসটা স্টার্ট করেননি, আপনার কাছে জাস্ট ইমেজটা আছে। আচ্ছা, রিসেন্ট ওপেন রিসেন্ট কেস। ওকে, তো আপনার যে রিসেন্ট যে কেসটা এইখানে যে সেভ হয়ে আছে, সেই কেসটা যদি ওপেন করতে চান তাহলে এই এটা দিয়ে এটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা, আর ওপেন কেস আপনি অ্যানালাইসিস করে রাখছেন, সেই কেসগুলো এখানে ক্লিক করলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, তো যদি আমি দেখি, যদি একটা জিনিস দেখি যে অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে, মানে যদি কোনো ইমেজ যদি আমরা অ্যানালাইসিস করি অটোপসিতে, তো অটোপসিতে অ্যানালাইসিস করার পরে কি ধরনের ফাইল আসে দেখেন, এখানে টেস্ট কেস ডট AUT অটোপসি একটা এক্সটেনশন চলে এসেছে।
তো এটা কেসটা আমি অ্যানালাইসিস করছি বিধায় কিন্তু এটা চলে এসেছে। এখন যদি এটাকে আমি ওপেন করি তাহলে কিন্তু ওপেন হবে। ওকে, যেমন আমি যদি ওই রিসেন্ট ওপেন কেস দিই, এই যে দেখেন লজিক্যাল ডিস্ক অথ, তারপরে অটোপসি লজিক্যাল, এই যে অথ, আমি কিন্তু যে কোনো একটা ইমেজ কিন্তু এই যে লজিক্যাল ডিস্ক, আমি যদি এইখানে যাই, এখানে আসি, তো এখানে এসে আমি ব্যাক করি, এই যে লজিক্যাল ডিস্কে আসি, এই যে লজিক্যাল ডিস্ক অথ, এই যে লজিক্যাল ডিস্ক অথ, তার মানে কি যেটা অ্যানালাইসিস করে রাখছি সেইটাকে ওপেন করতে বলছে। কিন্তু অটোপসি যে অ্যানালাইসিস করে রাখছি এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সটেনশন না, মানে আমরা যখন একটু পরে দেখাচ্ছি বিষয়টা। তো এইটা যেটা হলো ক্যান্সেল করে দিই আমরা, তাহলে কি ওপেন কেসে গেলাম, আমাদের কিন্তু ওপেন কেসে চলে আসলো, যে ওপেন কেসে, আর ওপেন কেস ওপেন করতে পারবে এটা দিয়ে। আচ্ছা, আর রিসেন্টে কি হলো, আমরা রিসেন্ট যে কেসগুলো অ্যানালাইসিস করছি সেই রিসেন্ট কেসগুলো কিন্তু আমরা এখানে চলে আসছি, রিসেন্ট কেসগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয়, আচ্ছা এটা গেল। তো আমরা প্রথমটাতে যাই, নিউ কেস অ্যানালাইসিস করি, পরে এগুলো আরো বিশদ আলোচনা করার ট্রাই করতেছি। আচ্ছা, তো নিউ কেসে আসি, আমরা নতুন একটা কেস ওপেন করব। তো নিউ কেসে আমরা যখন ক্লিক করলাম, নিউ কেসে আসলাম, এখন বলছে কেস নেম দিতে। তো আমরা যেহেতু যখন আমরা সেভ করব এটা ফাইলটা, তখন কিন্তু কি হতে পারে, এখানে অনেক কেস থাকতে পারে। তো একটা ইউনিক কেস নেম দেওয়ার ট্রাই করব। আর কেস নেমটা আপনার যে যেটা ভিকটিমের নাম অনুসারে দেওয়াটাই সব থেকে ভালো, ভিকটিমের নাম অনুসারে। যেমন আপনি একটা ভিকটিম যখন অ্যানালাইসিস করবেন, তো কেস নেমটা যেন ভিকটিমের নাম অনুসারে কেস নেমটা দেওয়াটা সব থেকে বেস্ট, কারণ এটা দিয়ে ভালো বোঝা যায় অ্যাকচুয়ালি যে আপনি কার কেসটা অ্যানালাইসিস করছেন। তো কেস নেমটা ভিকটিমের নেম দিয়ে ট্রাই করবেন। ওকে, তো আমি যদি 101, সবাই সচরাচর যেটা করে আমি সেটাই দিলাম, 101 সমস্যা নাই। 101 না, এখন এটা থাকতে পারে, আমি দিলাম 222। ওকে, আমি একটা নতুন কেস অন করলাম 222, এটা কেস নেম দিলাম, জাস্ট কেস নেম দিলাম, কিন্তু আপনাদের বললাম যখন অ্যানালাইসিস করবেন তখন একটা সামঞ্জস্যপূর্ণ নাম দিবেন। আচ্ছা, 222 দিলাম। বেস ডিরেক্টরি, বেস ডিরেক্টরি কি, আপনি যে কেসগুলো অ্যানালাইসিস করছেন সেই কেসগুলো আপনি অ্যানালাইসিস করার পর কোথায় রাখবেন। অ্যানালাইসিস করার পর তো আপনি কিছু ডাটা এক্সট্রাক্ট করবেন, যেমন আপনার ডাটা যে ডিলেটেড ডাটাগুলো যে রিকভারি হয়, সেই ডিলেটেড ডাটাগুলো তো রিকভারি করবেন, সেগুলো কোথায় যাবে, আপনি কেসটা অ্যানালাইসিস করার পরে সেগুলো কোথায় যাবে, সেই বেস ডিরেক্টরিটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। তো বেস ডিরেক্টরি সিলেক্ট করার জন্য কি, ব্রাউজারে ক্লিক করলাম, এরপরে আমি যদি ডিসপিসিতে আসি, আমি যে কোনো একটা লজিক্যাল ডিস্ক এসে যাই, এসে যাওয়ার পর আমি যে অটোপসি আছে অটোপসিটাকে সিলেক্ট করে দিলাম, আমি আগে থেকে ফোল্ডার করে রাখছিলাম, অটোপসিটাকে সিলেক্ট করে দিলাম। আমি যদি অটোপসিতে কোনো মেমরি অ্যানালাইসিস, কোনো ডিস্ক অ্যানালাইসিস করি, তাহলে আমি এই অটোপসি ফোল্ডারে করে থাকি, তো অটোপসিতে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সিলেক্ট করে দিয়েছি, তখন কি এটা বেস ডিরেক্টরি হয়ে গেল। তার মানে যে ডাটাগুলো ডিলিট হয়ে গেল সেই ডাটাগুলো যদি আপনি রিকভারি করেন তাহলে কি এই ডিরেক্টরি সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, রিসেন্ট কেস ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে। পরবর্তীতে রিসেন্ট কেসে ক্লিক করলে আপনি এই কেসটা অন করবেন এবং ওইখান থেকে অন করবেন। আচ্ছা, এখানে আসি, এখানে আছে কেস টাইপ লেখা আছে, এটা কি সিঙ্গেল ইউজার হবে না মাল্টি ইউজার হবে। যেমন আপনি যদি, যেমন এই সাইবার বাংলা অর্গানাইজেশনের কথা বলি, এখানে আমরা 20-30 জন মানুষ আমরা আছি। তো এই অর্গানাইজেশনে যখন আমরা সিঙ্গেল ইউজার দেব তখন আমার ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে ডিস্কটা কিন্তু আমি অ্যানালাইসিস করতে পারছি। আচ্ছা, সিঙ্গেল ইউজার মানে কি, একজন এই ডিস্কটাকে যখন অ্যানালাইসিস করবে পরবর্তীতে সে একজন অ্যাক্সেস নিতে পারবে এই ডিস্কটাকে। ঠিক আছে। তো যখন আমরা মাল্টি ইউজার দেব, মাল্টি ইউজার যখন দিব, তখন মাল্টি ইউজার কি হবে, একের অধিক ব্যক্তি এই ডিস্কটাকে কি করতে পারবে, সে অ্যানালাইসিস করবে। ঠিক আছে। পরবর্তীতে যে আমরা ডিস্কটা অ্যানালাইসিস করে রেখে দিলাম, এগুলো কিন্তু খুব সেনসিটিভ। যেমন একটা পুলিশ যদি কারো হার্ড ডিস্ক নেয় বা হার্ড ডিস্কের একটা ইমেজ নেয় যে সে রিসেন্ট কি অ্যাক্টিভিটি করছে সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য, তো সেইগুলো যে অ্যাক্টিভিটি করছে সেগুলো দেখার জন্য, লেটস সাপোজ একটা পুলিশ করলো কি, সে একটা ডিস্ক ইমেজ সে অ্যানালাইসিস করে রাখলো, এন্ড দ্বিতীয়ত যখন আরেকটা পুলিশ করলো কি, এই ভিকটিম কি করলো, এই ডিস্ক ইমেজটা উল্টাপাল্টা করে ফেললো। ঠিক আছে। তো এটা অনেক সেনসিটিভ। তো সিঙ্গেল ইউজার মানে ইউজার এটাকে অ্যাক্সেস নিতে পারে, আর মাল্টিপল ইউজার মানে একের অধিক ব্যক্তি যখন আমরা অ্যানালাইসিস করে রেখে দিই বা ডিস্ক ইমেজ ক্রিয়েট হয়ে যায় তখন সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারে। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে কেস নেম, বেস ডিরেক্টরি, কেস টাইপ গেল। এতে ডাটা উইল বি স্টোরড ইন দি ফলোইং ডিরেক্টরি। তার মানে কি হলো, যে আমরা যে ডাটাগুলো আমরা অটোপসি যে ডাটাগুলো যে আমরা পাবো, ডাটা সেখানে ডাটা রিকভার হতে পারে, রিলেটেড ডাটা রিকভার, সেই ডাটাগুলো কোন ডিরেক্টরি থেকে জমা হবে সেটা বলে দিয়েছি আমরা। এখানে বেস ডিরেক্টরি সিলেক্ট অলরেডি করে দিয়েছি, তো এখানে বলে দিচ্ছে আমার এই ডিরেক্টরিতে গিয়ে
এই যে কেস নাম অনুসারে এই ডিরেক্টরিতে গিয়ে সে কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। ওকে, আচ্ছা দ্বিতীয়ত আমরা এখন নেক্সটে আসি, নেক্সটে ক্লিক করলাম। ওকে ওয়েট, ওকে নেক্সট। এখন বলছে অপশনাল ইনফরমেশন, এখানে কিন্তু সুন্দর করে বলাই আছে অপশনাল ইনফরমেশন। তার মানে কি, ইনফরমেশন আপনি দিলেন দিলেন, না দিলেন না দিলেন, ব্যাপার না এটা, তবু আমি দিয়ে রাখছি, হালকা পাতলা একটু দিয়ে রাখছি, ঠিক আছে। তো আপনি কেস নেম এখানে না, কেস নাম্বার দিতে পারেন, কেস নাম আগের মতোই 222 দিয়ে দিলাম, সমস্যা নেই। কিন্তু আগে ছিল কিন্তু কেস নেম, ওটাকে বললাম ওটা সামঞ্জস্যপূর্ণ নাম দিবেন আপনি। আর এটা ছিল কি কেস নাম্বার, এটার কেস নাম দিতে পারেন আপনি খেয়াল খুশি মতো, যা খুশি তাই দিয়ে, সমস্যা নেই। আমি ওই নাম অনুসারে দিলাম। তো কে এটাকে অ্যানালাইসিস করছে, তার নাম, ফোন নাম্বার, ইমেইল, এবং যদি সে কিছু নোটস লিখতে চায় সামথিং, সে নোটস লিখবে। এই অটোপসির ইমেজ দিয়ে সে কিছু নোট লিখবে, আর কিছু করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল অপশনাল ইনফরমেশন গেল, এটা হচ্ছে ফুলি অপশনাল ইনফরমেশন। আচ্ছা, এন্ড দেন আমরা যদি ফিনিশে ক্লিক করি, দেন আমরা ফিনিশে ক্লিক করব, এন্ড ফিনিশ, আমাদের একটা কেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট, আপনি কিছুক্ষণ সময় দিন, একটা কেস এখনই ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমাদের একটা কেস সুন্দরভাবে একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আর আমার স্ক্রিনটা কি ফুলি দেখা যাচ্ছে এখন সুন্দরভাবে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এবং আমার কথাও তো ক্লিয়ার নাকি? সব ক্লিয়ার আছে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এইখানে আছে বলতেছে যে সিলেক্ট হোস্ট, এখানে সিলেক্ট হোস্ট। ওকে, আচ্ছা, তো সিলেক্ট হোস্ট বলতেছে যে সিলেক্ট হোস্ট সিলেক্ট করতে বলতেছে। হোস্ট মিন্স কি, আপনার যে পিসি নেমটা এটা জাস্ট বলে জেনারেট নিউ হোস্ট নেম বেসড অন ডাটা সোর্স নেম। তো ডাটা সোর্স নেমের অনুসারে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আপনি যদি মনে করেন স্পেসিফিক ভাবে নিউ নেম দিবেন, আপনি এখানে নিউ নেম প্রোভাইড করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে ইউজিং এক্সিস্টিং হোস্ট, তার মানে আপনার এক্সিস্টিং হোস্ট আছে, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে বলতেছে প্লিজ সিলেক্ট অ্যান এক্সিস্টিং হোস্ট, লিখতে পারেন, এখানে দিতে পারেন, সিলেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, তো আমরা করতে চাচ্ছি কি জেনারেট নিউ হোস্ট নেম বেসড অন ডাটা সোর্স। আমাদের ডাটা সোর্স অনুসারে কি করবে, সেটা নিউ হোস্ট কি করে ভাবে ক্রিয়েট করে নেবে, আর কিছু করার দরকার নেই, এটা আমরা সিলেক্ট করে দিব। আর যদি মনে করেন না স্পেসিফাই নিউ হোস্ট, আপনি এখানে নিউ হোস্ট নেম সিলেক্ট করে দেন, এখানে নিউ হোস্ট নেম দিয়ে দেন, যা খুশি তাই নিউ হোস্ট নেম দিয়ে দেন। আপনি যদি হোস্ট নেম জেনে থাকেন তাহলে হোস্ট নেম দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা জেনারেট করতে চাচ্ছি নিউ হোস্ট নেম বেসড অন ডাটা সোর্স, মানে ডাটা সোর্স অনুসারে সেই হোস্ট নেমটা দিয়ে দিবেন, এখানে আমার কোনো হাত নাই, আর কিছু করার দরকার নাই, এটা সিলেক্ট করে দিলাম জাস্ট। আচ্ছা, তো এইগুলো আমাদের ডাটা এক্সট্রাক্ট করা বা ইনফরমেশন, একটা ডিস্ক ইমেজ থেকে ইনফরমেশন গেদার করার পরে কোনো ইফেক্ট, এতটা ইফেক্ট করবে না, ঠিক আছে। তো যেগুলো ইফেক্ট করবে আপনার ডাটাগুলো থেকে কি ধরনের ডাটা এক্সট্রাক্ট করবেন, সেইগুলো নিয়ে বেশি ডিসকাস করা ট্রাই করবো। সো এইগুলো নিয়ে বেশি ডিসকাস করছি না আমি। ওকে, আচ্ছা, তো আমি নিউ যেটা তাদের সোর্স নেম অনুসারে আমাদের কি করবে, হোস্ট নেম জেনারেট করে দিবে, ঠিক, দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা, তো আমরা যদি নেক্সটে আসি, এবার নেক্সটে ক্লিক করলাম। এরপরে আসে দেখেন, এরপরে আসে যে ডিস্ক ইমেজ, খেয়াল করে দেখছেন এখানে লেখা আছে ডিস্ক ইমেজ অর, এটা দেখেন এক নাম্বার কিন্তু পার্টটা চলে গেল, এক নাম্বার পার্ট। আমি যদি ব্যাক যাই, ব্যাক গিয়ে দেখেন এক নাম্বার পার্ট চলে গেল। এক নাম্বার পার্ট কি বলছে, সিলেক্ট হোস্ট সিলেক্ট করতে বলছে। তো হোস্ট সিলেক্ট আমরা কি করলাম, যে জেনারেট নিউ হোস্ট নেম করে দিলাম, আমাদের ডাটা সোর্স অনুসারে সে কি একটা হোস্ট জেনারেট করে নিবে, সমস্যা নাই। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে 2 নম্বরে আসছে যে সিলেক্ট ডাটা সোর্স টাইপ। আপনার যে ডাটাটা আপনি কি করতে চাচ্ছেন, ডাটা থেকে ডাটা রিকভারি করতে চাচ্ছেন, ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছেন, সেই ডাটাটার সোর্স টাইপটা কি হবে, কোন ধরনের সোর্স টাইপ হবে। তো এইখানে যদি আমি আসি, প্রথমটা লেখা আছে ডিস্ক ইমেজ অর ভিএম ফাইল, ডিস্ক ইমেজ অর ভিএম ফাইল, ডিস্ক ইমেজ অথবা ভার্চুয়াল ইমেজ ফাইল, ঠিক আছে। তো ডিস্ক ইমেজ আর ভিএম ফাইল কি হতে পারে, এটা হতে পারে আপনার ফুল হার্ড ডিস্ক অথবা কোনো ভার্চুয়াল বক্সের ইমেজ। কি হতে পারে, আপনার ফুল হার্ড ডিস্ক হতে পারে অথবা কোনো ভার্চুয়াল বক্সের ইমেজ হতে পারে। তো আমি যদি এটা আমি এক্সাম্পল অনুসারে আমি জাস্ট ক্লিক করে দিলাম, দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করে আমি নেক্সট করি, দেখেন নেক্সট করে দিলাম, ক্লিক করে নেক্সট করছি, দেখেন
নেক্সট হওয়ার পরে আপনার এই যে ইমেজটা যাচ্ছে, তো আমি এটা ব্যাক করে আমি ওয়ান বাই ওয়ান দেখাবো, সমস্যা নেই। ব্যাক করলাম, এটা কি বললাম, ডিস্ক ইমেজ মানে কি আপনার ফুল হার্ড ডিস্ক হতে পারে, আপনার পিসির যে হার্ড ডিস্কটা আছে, দ্যাটস মিনস আমি যদি আমার সি ড্রাইভটা ক্লিয়ার করি, তো এখানে আসি, আপনার ফুল হার্ড ডিস্কটাকে আপনি স্ক্যান করতে চাচ্ছেন, ফুল হার্ড ডিস্কটাকে, ঠিক আছে? তাহলে কি হলো যে ডিস্ক ইমেজ মানে কি আপনার ফুল হার্ড ডিস্কটা অথবা ভার্চুয়াল বক্সের কোনো ইমেজ হতে পারে, ঠিক আছে? ভার্চুয়াল বক্সের কোনো ইমেজ হতে পারে। আচ্ছা, দ্বিতীয়টা আছে কি লোকাল ডিস্ক। তো লোকাল ডিস্ক মানে কি? লোকাল ডিস্ক মানে হচ্ছে আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক। যদি কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে, তার আপনি ফরেনসিস করতে চাচ্ছেন, তখন আমরা লোকাল ডিস্ক সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক হতে পারে, আপনার পেন ড্রাইভ হতে পারে। দ্যাটস মিনস আপনি এক্সটার্নালি কোনো স্টোরেজ সোর্স যদি ইউজ করে থাকেন, তাহলে আমরা কি করব, সেটা লোকাল ডিস্ক সিলেক্ট করে দিব। এলাম, বোঝা গেছে? তখন আমরা কি করব, সেটাকে আমরা লোকাল ডিস্ক সিলেক্ট করে দিব। আচ্ছা, এটা কিন্তু আমি যেই পিসিটাতে আমি কিন্তু আছি, সেই পিসিটাও কিন্তু একটা লোকাল ডিস্ক। মানে আমি যে পিসিটা এখন চালাচ্ছি তার পুরো ডিস্কটাই কিন্তু একটা লোকাল ডিস্কের ভিতরে পড়ে। তাহলে আমার পিসিটাকে অ্যানালাইসিস করতে হলে কিন্তু লোকাল ডিস্ক সিলেক্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর ডিস্ক সিগনেচার ভার্চুয়াল ডিস্ক আমি একটু পরে আর লোকাল ডিস্ক মিন্স কি? এটা হচ্ছে যে আমাদের কি হতে পারে, আমাদের এক্সটার্নাল হার্ড ডিস্ক হতে পারে, পেন ড্রাইভ হতে পারে। দ্যাটস মিন্স আপনার এক্সটার্নাল কোন স্টোরেজ যদি আমাদের পিসির সাথে কানেক্টেড থাকে, সে তার যদি আমরা ডিস্ক ইমেজ চাই, সেটা এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে? বা তাকে যদি অ্যানালাইসিস করতে চাই, আবার আমরা যেই পিসি থেকে আমরা অটিসপি চালাচ্ছি, সেই পিসি ডিস্কে যদি এটা সিলেক্ট করব। বললাম, বোঝা গেছে? দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আছে লজিক্যাল ফাইল মিন্স কোনো ইমেজ ফাইল হতে পারে, কোনো বাইনারি ফাইল হতে পারে। তো এই যে বাইনারি জাতীয় ফাইল, ইমেজ জাতীয় ফাইল, এইগুলোকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, সেটাকে আমরা লজিক্যাল ফাইলে ক্লিক করে অ্যানালাইসিস করব, ঠিক আছে? কোনো বাইনারি ফাইল হোক, কোনো ইমেজ ফাইল হোক, সেগুলো যদি অ্যানালাইসিস করতে চাই, কি করব আমরা, এই লজিক্যাল ফাইলে ক্লিক করে আমরা কি করব, সেটাকে অ্যানালাইসিস করব, ঠিক আছে? নেট স্পেস তো এটা আমরা সহজে একটা আমরা ধরি যে আমাদের একটা ভার্চুয়াল বক্স আছে। ভার্চুয়াল বক্স মিন্স কি, আমাদের পিসিতে কিন্তু একটা ভার্চুয়াল বক্স দিছি। এই যে নিচে দেখেন, এখানে আমার ভিএমআর অরিজিনাল প্লেয়ার আছে, এই যে ভিএমআর অরিজিনাল প্রো আছে। তো এই প্রোটা কিন্তু বিভিন্ন ভার্চুয়াল বক্স দেওয়া আছে, কিন্তু বেশ কয়েকটা ভার্চুয়াল বক্স আমি দিয়ে রাখছি এখানে। আচ্ছা, তো এটা যে ভার্চুয়াল বক্সটা দিয়ে রাখছি, তো ভার্চুয়াল বক্সটা কিন্তু আমার সি ড্রাইভ, দ্যাটস সাপোজ যদি আমরা আপনাকে সি ড্রাইভটা দেখাই, আমার সি ড্রাইভটা দেখেন 35 জিবি সি ড্রাইভ। তো এই 237 জিবি কিন্তু আমার সি ড্রাইভের জন্য অ্যালোকেট করা আছে। কিন্তু আমি যখন ভার্চুয়াল বক্স দিব, তো এই ভার্চুয়াল বক্স আমি যখন দিব, তো এই ভার্চুয়াল বক্সও কিন্তু কি নিচ্ছে, আমার সি ড্রাইভে কোনো একটা অংশ কিন্তু দখল করে আছে। ভার্চুয়াল বক্স যখন আমরা ইনস্টল দিই, তখন কিন্তু কি করি, ভার্চুয়াল বক্সে কোনো যদি আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল দিই, তখন কিন্তু ওই অপারেটিং সিস্টেমের জন্য আমাদের স্পেসিফিক একটা স্টোরেজ কিন্তু সেটআপ করে দেওয়া লাগতে পারে, সেটআপ করে দেওয়া লাগেও কিন্তু। লেটস সাপোজ ধরে নিলাম আমরা ভার্চুয়াল বক্সে এক কালি লিনাক্স দিচ্ছি, ওই কালি লিনাক্সের জন্য আমরা 16 জিবি জায়গা নিয়েছি, 16 জিবি, ঠিক আছে? 16 জিবি জায়গা নিচ্ছি। তো এই 16 জিবি ভালো করে খেয়াল করবে। তো এই যে আমাদের এইখানে আসে, তো আমাদের যে অপারেটিং সিস্টেমটা এখন চলছে, তো আমাদের অপারেটিং সিস্টেমটা কিন্তু সি ড্রাইভে আছে। আমরা সবাই জানি সি ড্রাইভে থেকে থাকে মোস্ট অফ দি টাইম। তো আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু সি ড্রাইভে আছে। কিন্তু আমরা যখন এই সি ড্রাইভে আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল দেওয়ার পরে, ভার্চুয়াল বক্সে যদি অন্য একটা অপারেটিং সিস্টেম যখন ইনস্টল দিচ্ছি, তো এখন তাহলে যখন আমরা ভার্চুয়াল বক্সে অন্য একটা অপারেটিং সিস্টেম ইনস্টল দেব, লেটস সাপোজ কালি লিনাক্স আমরা ইনস্টল দিচ্ছি আমাদের ভার্চুয়াল বক্সে, তাহলে আমাদের বেস ওএসটা কি, আমাদের বেস ওএস কিন্তু উইন্ডোজ। কারণ কি, আমরা উইন্ডোজে ভার্চুয়াল বক্স ইনস্টল দিয়েছি, এবং উইন্ডোজটা কোথায় দিয়েছি, সি ড্রাইভে দিয়েছি। তো উইন্ডোজ যখন সি ড্রাইভে দিচ্ছি, সি ড্রাইভে কি, তাহলে আমাদের বেস অপারেটিং সিস্টেমটা কিন্তু আছে, বেস অপারেটিং সিস্টেম, তার মানে উইন্ডোজটা সি ড্রাইভে আছে। তো
তো এই সি ড্রাইভে কিন্তু আমরা আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল দিচ্ছি, ভার্চুয়াল বক্স ইনস্টল দিয়ে ওর মাঝে কিন্তু আমরা কি করছি, কালি লিনাক্স ইনস্টল দিচ্ছি। তো লেটস সাপোজ ধরে নিলাম কালি লিনাক্স আমাদের 16 জিবি জায়গা নিল, লেটস সাপোজ ধরে নিলাম 16 জিবি জায়গা নিল। তো এই 16 জিবি জায়গায় কিন্তু বেস ডিরেক্টরি থেকে কিন্তু অ্যালোকেট হয়ে গেছে, বেস ডিরেক্টরি থেকে কিন্তু অ্যালোকেট হয়ে গেছে। কি বললাম, বোঝা গেছে? এই 16 জিবি জায়গা কিন্তু বেস ডিরেক্টরি থেকে অ্যালোকেট হয়ে গেছে। তো এই 16 জিবির জায়গাকে বলা হয় আনঅ্যালোকেটেড স্পেস, এই 16 জিবির জায়গাকে বলা হয় আনঅ্যালোকেটেড স্পেস। বললাম, বোঝা গেছে? এটা ক্লিয়ার নাকি? আমাকে একটু বলবেন যে এটা ক্লিয়ার নাকি, এই যে আনঅ্যালোকেটেড স্পেসের বিষয়টা ক্লিয়ার নাকি? সবাই কি মোটামুটি ক্লিয়ার আনঅ্যালোকেটেড স্পেসের বিষয়টা? জি ভাইয়া। বাকিগুলা আচ্ছা, আনঅ্যালোকেট স্পেস ইমেজ ফাইল বলতে আমি আরেকবার বোঝাই। এটা একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম যে আমরা লেটস সাপোজ আমি এটাকে আমি এটাতে আসি, আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে, আমি যদি দেখাই যে আমার বেজ অপারেটিং সিস্টেমটা কি, আমার কিন্তু বেজ অপারেটিং সিস্টেম কিন্তু আমি উইন্ডোজ চালাচ্ছি, মানে আমার মেইন অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ, তাই না? তো মেইন অপারেটিং সিস্টেম যখন আমার উইন্ডোজ, তো উইন্ডোজটা ন্যাচারালি কি আমাদের সি ড্রাইভে ইনস্টল হয়ে থাকে, সি ড্রাইভে। তো আমরা যখন আমাদের পিসিতে যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করতে চাই, তাহলে আমাদের কি হয়, ডুয়েল বুট করতে হবে, আদারওয়াইজ আমাদের কি করতে হবে, একটা ভার্চুয়াল বক্সে অন্য একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। তো আমরা যখন ভার্চুয়াল বক্সটা ইনস্টল দিয়েছি, সেটা কিন্তু সি ড্রাইভে স্টোর হয়ে আছে, সি ড্রাইভে। তো ভার্চুয়াল বক্সের মাঝে যখন আমরা লিনাক্সকে ইনস্টল দিচ্ছি, ভার্চুয়াল বক্সে যখন আমরা লিনাক্স ইনস্টল দিচ্ছি, তখন ওই লিনাক্সের জন্য কিন্তু আমাদের একটা স্টোরেজ ফিক্সড করে দিতে হয়, যে অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল বক্সের এই লিনাক্সটা 20 জিবি বা 30 জিবি জায়গা সে নিবে, সি ড্রাইভের 20 জিবি বা 30 জিবি জায়গাটা নিবে সে, ঠিক আছে? তো এই যে ভার্চুয়াল বক্সের যে লিনাক্সটা আছে, ওই লিনাক্সটা যে 30 জিবি জায়গা নিল বেস ডিরেক্টরির, বেস ওএস এর, তার মানে কি বেস ওএস কোথায় আছে, সি ড্রাইভে আছে, বেস ওএস এর মাঝখান থেকে 30 জিবি জায়গা আমরা লিনাক্সের জন্য যে দিয়ে দিলাম, ওইটাকে বলা হয় আনঅ্যালোকেটেড স্পেস। এবার ক্লিয়ার কিনা? ওইটাকে বলা হয় আনঅ্যালোকেটেড স্পেস। আমরা যদি শুধু ওইটুকুকে আমরা যদি ফরেনসিস করতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে সিলেক্ট করে দেব, আনঅ্যালোকেটেড স্পেস ইমেজ ফাইলকে সিলেক্ট করে দিব। ওকে, আর কারো প্রবলেম আছে? না থাকলে সামনের দিকে যাই আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা অটোপসি লজিক্যাল ইমেজার রেজাল্ট আর এক্সরে টেস্ট এক্সপোর্ট। এই দুটা যদি আমরা 1 লাখও ফরেনসিস করি, তাহলে হয়তো একটাই কাজে লাগতে পারে। তো এই দুইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা খুব রিয়ার কেসে আমরা ইউজ করি, এই দুইটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা আমাদের নাই। তো বাকি উপরের গুলো নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এটা খুব কম কেসেই লাগে না বললেই চলে। তবুও আমি এই যে এক্সরে টেক্সট এক্সপোর্টটা একটু বলে দিই আর কি। আচ্ছা, আপনারা যখন কোনো জার ফাইল অ্যানালাইসিস করবেন, জার ফাইল সম্পর্কে সবার ধারণা আছে আশা করি, আই হোপ, জার ফাইল সম্পর্কে। তো আপনারা যখন কোনো জার ফাইল যদি আপনার সামনে আসে যে আপনাকে জার ফাইলকে অ্যানালাইসিস করতে হবে, কোন ধরনের জার ফাইল অথবা আমি আবার বলি, কোন ধরনের এই যে এইটা এক্সরে টেক্সট এক্সপোর্ট, এটা হচ্ছে যদি কোনো ধরনের জার ফাইল থাকে বা কোনো যদি টেক্সট ফাইল থাকে যেটা সাইজ অনেক বড়, কোন ধরনের জার ফাইল থাকে বা কোন ধরনের টেক্সট ফাইল থাকে যেটা সাইজ অনেক বড়, সে 200 MB 300 MB বা 1 জিবি 2 জিবি 3 জিবি হতে পারে। তো এই ধরনের জার ফাইল কিন্তু হতেই পারে। তো কোন ধরনের বিগ জার ফাইল, বিগ টেক্সট ফাইল, তো এই ধরনের ফাইলকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, তখন আমরা এক্সরে টেক্সট এক্সপোর্ট এই অপশনটা চুজ করে দিব। কেমন বোঝা গেছে? এটাকে ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে ওভারঅল আমাকে বলেন যে সিলেক্ট ডাটা সোর্স টাইপ, এই যে এই 2 নম্বর যে অপশনটা আছে, এই 2 নম্বর যে অপশনটা আছে, প্রত্যেকটা অপশন কি সবাই ক্লিয়ার? যতটুকু বোঝাচ্ছি ক্লিয়ার কিনা? হইলে আমি 3 নাম্বার সিলেক্ট ডাটা সোর্সে চলে যাব। এই অপশনগুলো কি ক্লিয়ার কিনা?
ওকে, ভাইয়া লজিক্যাল ফাইল ওইটা একটু বললে ভালো। লজিক্যাল ফাইলটা, 3 নাম্বার। না লজিক্যাল ফাইল আছে যে ইমেজ ফাইল, আমরা কিন্তু বাইনারি ফাইল করে ফেলতে পারি। তো এই যে ফাইলগুলো বা কোন ধরনের যদি ইমেজ থাকে সেই ফাইলগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা লজিক্যাল ফাইলটা সিলেক্ট করি। ঠিক আছে ফাদুল? লোকাল ডিস্ক মানে হচ্ছে মানে লোকাল ডিস্কের যে কোনো লোকাল ডিস্ক মানে কোন ধরনের এক্সটার্নাল ডিস্ক হতে পারে, কোন ধরনের এক্সটার্নাল ডিভাইস হতে পারে, যেমন হার্ড ডিস্ক হতে পারে, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এক্সটার্নাল পেন ড্রাইভ, পেন ড্রাইভ যখন ফরেনসিস, তখন পেন ড্রাইভ হতে পারে, তারপর আমরা যখন মেমোরি ফরেনসিস করতে পারি, মেমোরি ফরেনসিস হতে পারে, তাই না? আচ্ছা, ক্লিক করলাম আর কি। আচ্ছা, লজিক্যালটা হচ্ছে যে যে কোনো ধরনের এক্সটার্নাল ডিস্ক হতে পারে, এক্সটার্নাল স্টোরেজ ডিস্ক হতে পারে। আবার আমরা যেটা এখন যেটা ইউজ করতেছি, আমরা এই যে এখন কি করতেছি, এখন কিন্তু আমাদের যে অটোস্টার যেই পিসিতে রান করতেছি সেই পিসির ডিস্কটা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তখন আমরা লজিক্যাল ডিস্ক সিলেক্ট করব। আর এই ডিস্ক ইমেজ এবং বিএম ডিস্কটা হচ্ছে যে আমরা এফটিকে ইমেজার দিয়ে আমরা কি ওই ডিস্কটাকে আগে আমরা ক্যাপচার করে নিই, তারপরে সেটাকে কি করে আমরা অ্যানালাইসিস করি। ঠিক আছে? ডিস্ক ইমেজ মানে কি, জাতীয় টুলস দিয়ে কি করি, ওই টুলস দিয়ে আমরা একটা হার্ড ডিস্কের কি করে একটা ইমেজ নিয়ে তারপরে আমরা ওটাকে অ্যানালাইসিস করি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইন জেনারেলি সিটিএফ এ এটাই করব, ডিস্ক ইমেজ এবং বিএম ইমেজ ফাইলটাই করব সিটিএফ এ। কারণ কি, ওরা আমাদের একটা ইমেজ ফাইল দিয়ে দেবে, ওইটাকে অ্যানালাইসিস করা হবে আমাদের কাজ, তখন আমরা ডিস্ক ইমেজ সিলেক্ট করব। আচ্ছা, লজিক্যাল সিলেক্ট ফাইলে ইফাদুলের প্রবলেম ছিল। ইফাদুল, ক্লিয়ার হয়েছে তুমি? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা যেহেতু সিটিএফ এর যে বিষয়টা আসে, তখন আমরা ডিস্ক ইমেজ সিলেক্ট করলাম। তাহলে এই যে অপশনগুলো, কারণ কোনো প্রবলেম নাই। আই হোপ যদি প্রবলেম থাকে এগেইন কোশ্চেন করবেন। এটা কিন্তু ফুল এন্ড ফাইনাল, এরপরে কিন্তু সাইবার বাংলায় মানে অটো সিনিয়র কোনো ক্লাস নিব না বা হবেও না, সেটা কিন্তু ফুল এন্ড ফাইনাল। যদি প্রবলেম থাকে এখন। হ্যালো ভাই, আমি বলতে চাচ্ছি যে ওই তো আমরা তো ধরেন কোনো হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাজ করতেছি, যে একটা হার্ড ডিস্ক মানে হার্ডওয়্যার আমাকে দেওয়া হয়েছে, এই হার্ডওয়্যারটা তো একটা ইমেজ ফাইলে পরিণত করতে হবে। এটা কিভাবে করবো আর কি? এটা দুইভাবে জিহাদ, দুইভাবে করতে পারেন আপনি। আপনি যে লজিক্যাল ডিস্ক সিলেক্ট করতে পারেন, লজিক্যাল ডিস্ক আপনার জিহাদ ভাই আপনি একটু মিউট করেন নাকি? তো আপনার এটা হতে পারে কি, দেখেন আমি যে বললাম, আপনি যখন লেটস সাপোজ আমি জিহাদ ভাইয়ের হার্ড ডিস্কটাকে অ্যানালাইসিস করব, তো জিহাদ ভাইয়ের হার্ড ডিস্কটাকে আমি খুলে নিয়ে চলে আসলাম জিহাদ ভাইয়ের পিসি থেকে, এনে আমি এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসেবে ওটাকে আমার পিসিতে প্লাগ ইন করলাম, তাহলে ইন্টারনাল স্টোরেজ ডিভাইসে পড়ে গেল ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। তখন আমরা কি এই আমি বললাম যে লজিক কি করে, লজিক্যাল চ্যানেল যে কোনো স্টোরেজকে আমরা কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। আবার আরেকটা করতে পারি কি, আপনার পিসিতে এফটিকে টুলসটা ইনস্টল দিয়ে তার একটা ইমেজ ফাইল নিয়ে নিতে পারি আমরা। ওই ইমেজ ফাইল যখন নিব, তখন যে ডিস্ক ইমেজ সিলেক্ট করে দিলেই এনাফ। আবার আমরা ডিস্ক খুলে নিয়ে এসে আমরা এই যে লোকাল ডিস্ক দিয়ে দিলে কি হতে পারে, লোকাল ডিস্ক দিয়ে আপনার পিসিটাকে অ্যানালাইসিস করে নিতে পারি আমরা। কারণ কি, আপনার তখন এই এক্সটার্নাল স্টোরেজ হিসেবে আমার পিসিতে যখন প্লাগ ইন করবো, তখন কি এক্সটার্নাল স্টোরেজ হিসেবে সে পরিগণিত হলো, তখন আমরা এই সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। হ্যাঁ ভাই, এই দুইটা একবারে ক্লিয়ার, উপরেরটা আর সেকেন্ডটা একবারে ক্লিয়ার। লজিক্যালটা যদি আরেকবার। আচ্ছা, লজিক্যালটা আছে না, কোনো প্রবলেম নেই, যতবার বলবেন ততবার করব আর কি, সমস্যা নাই। লজিক্যালটা হচ্ছে ইমেজ হতে পারে, কোন ধরনের বাইনারি ফাইল হতে পারে, বাইনারি ফাইল হতে পারে, কোন ধরনের ফাইল হতে পারে। তো এই ধরনের ফাইল বলা হয় লজিক্যাল ফাইল। তো কিন্তু আপনারা আমাদের তো এখন এত দেখা সম্ভব না, তবুও ট্রাই করবেন। লজিক্যাল কোন ধরনের ইমেজ ফাইল হতে পারে, বাইনারি ফাইল হতে পারে, এই ডজন টাইপের যতগুলো ফাইল আছে সেই ফাইলকে আমরা লজিক্যাল ফাইল হিসেবে ধরি। সেই লজিক্যাল ফাইলকে অ্যানালাইসিস করতে চাইলে আমরা কি করতে পারি, লজিক্যাল ফাইল সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিব। দ্যাটস ইট। আচ্ছা, আর প্রবলেম আর ভাই
প্রবলেম আসছে কিনা? না ভাই আমি বুঝতে পারছি। I hope এটা কম বেশি সময় লাগে না, এই জন্য বেশিটা এটা গেলাম না। এক্স রে টেক্সট এক্সপোর্ট খুব একটা বেশি সময় মাঝে মাঝে লাগে, এই জন্য বললাম। এক্সপ্রেসটা বললাম কি কোন ধরনের জাভা অ্যানালাইসিস করলে, অথবা এখানে যদি আমরা বড় টেক্সট ফাইল থাকে সেটাকে অ্যানালাইসিস করতে হলে এটাকে সিলেক্ট করব। দ্যাটস ইট। তো আমাদের সিটিএফ এর বিষয়টা এটাকে সিলেক্ট করি। এন্ড নেক্সট কেউ কি কথা বলবে? জিহাদ ভাই কিছু বলবেন? আচ্ছা, দ্যাটস ইট। তো এখন দেখেন, এখন 3 নাম্বার অপশন আছে আমরা সিলেক্ট ডাটা সোর্স। তার মানে আপনি যেটাকে অ্যানালাইসিস করবেন সেই ডাটাটা কোন কোন জায়গায় রাখছেন, আপনার কোন ডিরেক্টরিতে আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। কারণ কি আমরা দেখেন প্রিভিয়াস অপশনে কি সিলেক্ট করছি কি ডিক্স ইমেজ আর ভিএম ইমেজ। তার মানে কি বললাম, এটাকে কোনো এফটিকে যেমন এফটিকে ইমেজার টুলস আছে সেই টুলস দিয়ে একটা ইমেজকে ক্যাপচার করে আমরা নিয়ে এসেছি, নিয়ে আসার পর অ্যানালাইসিস করব। তো সিটিপি কিন্তু আমাদের ওইভাবেই দিবে, তারা একটা ডিক্স ইমেজ দিয়ে দেবে, ওটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এই জন্য আমরা প্রথমটা সিলেক্ট করে নেক্সট দিয়েছি। নেক্সট দেওয়ার পর বলছে আপনার ফাইল পাথটা কোন জায়গায়। ওকে, ফাইল পাথটা কোন জায়গায়, তার মানে যে ইমেজটা আপনি অ্যানালাইসিস করবেন সেই ইমেজটা কোন জায়গায় আছে আপনাকে দেখাই দিতে হবে। যখন আমি ব্রাউজারে ক্লিক করলাম, ও আইসি পেয়ে গেছি, এই যে ফরেনসিক ইমেজ ডট E01, ঠিক আছে, এক্সটেনশন থাকে কি E01। তো এই এক্সটেনশন আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ওপেন করলাম, ঠিক আছে। সিটিএফ আপনাদের এইরকম একটা ফাইল দিয়ে দেবে, এরকম একটা ফাইল দিয়ে দেবে, ওই ফাইলটাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো আমরা ওই ফাইলটাকে অ্যানালাইসিস করার জন্য আমাদের বলতেছে যে পাথ সিলেক্ট করো। তুমি যে এইখানে অপশন সিলেক্ট করলে, যে ভিএম ইমেজ অপশনটা সিলেক্ট করলাম, তো নেক্সট যখন গেলাম তখন কি বলতেছে যে ওই ইমেজটা কোন জায়গায় আছে তুমি সিলেক্ট করে দাও। তো আমি ব্রাউজারে গেলাম, আমার এই ফোল্ডারে আছে, সিলেক্ট করে দিলাম এন্ড ওপেন। আমরা এই ফাইলটাকে অ্যানালাইসিস করব এখন, দ্যাটস ইট। দ্বিতীয়ত আছে ইগনোর অরফান ফাইল ইন এফটিপি ফাইল সিস্টেম, ঠিক আছে। এফটিপি ফাইল সিস্টেম, এটাকে আমি ক্লিক করব না ক্লিক করব না, এটাকে আমি একটু বোঝানোর ট্রাই করি অ্যাকচুয়ালি এই বিষয়টা কি। আচ্ছা, তো আমাদের আচ্ছা এটা কি বলে দিই, এটা হচ্ছে যে আমাদের হার্ড ডিস্কে, আমাদের যে হার্ড ডিস্কটা, যে হার্ড ডিস্কটাকে আমরা অ্যানালাইসিস করছি, যে হার্ড ডিস্কটাকে আমরা অ্যাক্সেস করছি, এটা প্রপারলি ইন্ডেক্সিং হয়নি, ঠিক আছে, অথবা ডিলেটেড ডাটা অথবা রিমুভ ডাটাগুলোকে রিকভার করতে চাই কিনা, আমরা কি আসলে যে ডাটাগুলো ডিলিট হয়ে গেছে সেই ডাটাগুলো কি রিমুভ করতে চাই, সেটা যেগুলোকে আদৌ রিমুভ করতে চাই, অথবা ইন্ডেক্সিং হয় এমন ফাইল সেইগুলো কি রিকভার করতে চাই, ঠিক আছে। যদি চাই তাহলে ইগনোর করে দিব, কি বললাম বোঝা গেছে? তো ইগনোর অরফান ফাইল আর ফ্যাট ফাইল সিস্টেম, দ্যাটস মিন্স কি আমাদের যে ডাটাগুলো আমাদের যে হার্ড ডিস্কটা অ্যানালাইসিস করছি সেই হার্ড ডিস্কে প্রপারলি ইন্ডেক্সিং হয়েছে, ঠিক আছে, প্রপারলি ইন্ডেক্সিং হয়েছে কিনা, অথবা ডিলেট ডাটা রিকভারি করতে চাচ্ছি কিনা, অথবা রিমুভাল ডাটা, যখন আমরা হার্ড ডিস্কের ইমেজ নিয়েছি তখন সেই হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো রিমুভ হয়ে গিয়েছে কিনা, বা সেই হার্ড ডিস্ক থেকে আমাদের ডাটাগুলো ডিলিট হয়ে গেছে না, ডিলিট যে হয়েছে সেই ডাটাগুলো কি আমি আদৌ রিকভারি করতে চাচ্ছি। যদি চাই তাহলে আমি কি এখানে টিক দেবো, যদি না চাই আমি টিক দেবো না। তো আমরা অবভিয়াসলি এই অপশনটা যেন সবার ক্ষেত্রে সেম থাকে, আমরা অবভিয়াসলি এবং অবশ্যই এটা যেন টিক চিহ্ন দিই। কারণ কি আমাদের ডিলেটেড ডাটাগুলো লাগবে, যে ডাটাগুলো ডিলিট করে ফেলছে ইউজার সেই ডাটাগুলো আমাদের লাগবে, এটাকে আমরা সেই জন্য আমরা কি চুজ করে দেব, ঠিক আছে। তো টাইম জোন আপনার মন মতো সিলেক্ট করে দেন, আপনার যা খুশি তাই, যা মন বলে তাই টাইম জোন সিলেক্ট করে দেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, সেক্টর সাইজ অটো ডিটেক্ট, এটা আপনার খেয়াল খুশি মতো, সমস্যা নেই, অটো ডিটেক্টই করে দেওয়াই ভালো, অটো ডিটেক্টটাই করে দিন আপনারা, ঠিক আছে। এটা নিয়ে কোনো কিছু যায় আসে না আমাদের, ঠিক আছে। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো আমাদের আর কোনো কিছু যায় আসে না। তো এখানে দেখেন, এখানে আছে হ্যাশ ভ্যালু অপশনাল, এটা কি, এটা আবার কি? তো এটা দেখানোর আগে আমি একটা টুলস এর বিষয় দেখাই, হ্যাশ ভ্যালু অপশনালটা, তাহলে এর পরবর্তীতে একটু মানে দ্রুত আরেকটা বিষয় আমি বোঝাতে পারবো। তো হ্যাশ ভ্যালু অপশনালটা আমি একটু দেখানোর ট্রাই করি। উইন্ডোজ টুলস, ক্রিপ্টোগ্রাফি টুলস, পোর্টেবল এন্ড DXG, just wait a minute.
জাস্ট a মিনিট। ওকে, আমার সামনে একটা সফটওয়্যার অন হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা? এটা দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে নাকি? জি ভাই, জি ভাই। ওকে, দেখা যাচ্ছে। তো আমি এইখানে একটা ফাইল অ্যানালাইসিস করে দিই। তো এখানে বলছে ফাইল নেম দিতে বলছে। তো ফাইল নেমে যখন আমি ক্লিক করি, তো এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, একটা ফাইল নেম নিয়ে, সাপোজ এখানে একটা ইমেজ নিয়ে, এই যে ইমেজটা, এই ইমেজটা নিলাম, ইমেজ নিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে এই অ্যানালাইসিস করছে এবং 100% অ্যানালাইসিস করা হয়ে গেছে। অ্যানালাইসিস করার পরে এইখানে দেখেন, খেয়াল করে লেখা আছে হ্যাশ। হ্যাশে ক্লিক করেন, এই দেখেন একটা হ্যাশ জেনারেট হয়ে গেছে, এই যে হ্যাশ। তো এই হ্যাশটা কি? এই হ্যাশটা হচ্ছে আমরা যে ইমেজটা এখানে আপলোড দিলাম তার জন্য স্পেসিফিক, তার জন্য কি স্পেসিফিক, কি বললাম, বোঝা গেছে? তো এই হ্যাশ দিয়ে বোঝাচ্ছে, এই হ্যাশ অ্যাকচুয়ালি এই এই ইমেজটা দেখতে পাচ্ছেন, c/user মঞ্জু ডাউনলোড, এই যে বড় একটা ইমেজ ফাইল নেমটা আছে, এই ইমেজের একটা হ্যাশ কিন্তু এটা, এই হ্যাশটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এই হ্যাশটা এই ইমেজের জন্য স্পেসিফিক। তাহলে আমি যদি বলি যে, লেটস সাপোজ আমি যদি বলি এই ইমেজটাকে কোন কোন ভাবে আমাদের হার্ড ডিস্ক চিনতে পারে, দুই ভাবে হার্ড ডিস্ক চিনতে পারে। একটা হলো কি এই ইমেজের নেম দ্বারা, আর একটা হলো এই হ্যাশ ভ্যালু দ্বারা। তার মানে এই হ্যাশ ভ্যালুটা এই ইমেজের জন্য কি একটা ইউনিক, এই হ্যাশ ভ্যালুটা এই ইমেজের জন্য কি একটা ইউনিক, মানে কি এই হ্যাশ ভ্যালুটা আর কোনো অন্য ইমেজের হতে পারে না। তাহলে কি এই হ্যাশ ভ্যালুটা এই ইমেজের জন্য একটা ইউনিক হ্যাশ ভ্যালু। এগুলো বোঝা গেছে? ইউনিক হ্যাশ ভ্যালু। ওকে, এটা বোঝা গেছে কিনা যে হ্যাশ ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? জি ভাই। ওকে, আমি ক্লোজ করলাম, সফটওয়্যারটাকে আমি ক্লোজ করে দিলাম। অ্যানালাইসিস করার এখন সময় নাই। এখানে আসি, এখানে এসে দেখেন এখানে আছে হ্যাশ ভ্যালু অপশনাল, হ্যাশ ভ্যালু অপশনাল। তো যখন MD5 হ্যাশ, SHA-1 হ্যাশ, SHA-56 হ্যাশ, ওকে, এগুলো কি অ্যাকচুয়ালি কি? জাস্ট হালকায় বলে রাখি আমি। এই যে ইমেজটা নিয়েছি, এই যে ইমেজটা forensics-image.e01, তো যদি প্রত্যেকটা ফাইলে যদি একটা স্পেসিফিক হ্যাশ ভ্যালু হয়, তাহলে যে এই যে ফাইলটা আছে, এই ফাইলের জন্য একটা স্পেসিফিক হ্যাশ ভ্যালু ছিল কিনা? ছিল তো নাকি, তাই না নোমান ভাই? এই ফাইলটার জন্য কি স্পেসিফিক হ্যাশ ভ্যালু ছিল? তো এখন এটা হতে পারে কিনা, এটা হতে পারে কিনা, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি। তো কোনো এক হ্যাকার এই ইমেজটাকে সরাই দিয়ে, এই যে এই ইমেজ সরাই দিয়ে সে কি করলো, আর একটা ইমেজ, আর একটা ম্যালিশিয়াস ইমেজ দিয়ে দিল, তাকে সাথে কি মেল গেল, কেমন বোঝা গেছে? হতে পারে কিন্তু। তো এইটা যে একটা হ্যাকার হ্যাকার এই ইমেজটাকে রিপ্লেস করে দেয়নি, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করে দিতে পারি? লেটস সাপোজ একটা উদাহরণ দিই, যে নোমান ভাই আমার কাছে একটা ইমেজ ফাইল পাঠাচ্ছে, একটা ইমেজ পাঠায়, সেটা কিন্তু অনলাইনে থ্রু দিয়ে এসছে। তো মাঝখানে কেউ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে ইমেজটাকে চেঞ্জ করে দিতেও পারে, কিন্তু ওই চেঞ্জ করে দেওয়ার পরে কি ইমেজের সাথে কিন্তু একটা exe ফাইল বাইন্ড করে দিতে পারে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পিসি গেল ডিস্ট্রয়। ঠিক আছে? তো এখন তাহলে কি নোমান ভাই কি উপায় আমাকে দিতে পারে, আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি? তো নোমান ভাই যখন ইমেজটা দিল, তো নোমান ভাই সাথে সাথে আমাকে একটা হ্যাশ ভ্যালু দিয়ে দিল, যে বললো এনএন ভাই এই ইমেজ ফাইলটা এই ইমেজ ফাইলের হ্যাশ ভ্যালুটা এই। আমি যে বললাম ইমেজ ফাইলের হ্যাশ ভ্যালু কি স্পেসিফিক, সেই হ্যাশ ভ্যালু আর কারো হতে পারে না। তো যখন নোমান ভাই আমাকে দিয়ে দিল হ্যাশ ভ্যালুটা, তখন আমি অ্যাকচুয়ালি দেখবো যে নোমান ভাই যে হ্যাশ ভ্যালুটা দিল এবং এই ফাইলের যে হ্যাশ ভ্যালুটা আছে, সেই হ্যাশ ভ্যালুটা আদৌ সেম কিনা। যদি সেম হয়, তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোনো হ্যাকার কি করেনি, ম্যান্ডা মিলেটার দিয়ে আমাদের ইমেজটা চেঞ্জ করে দেয়নি, যে নোমান ভাই যে অ্যাকচুয়াল ইমেজটা দিয়েছে সেই অ্যাকচুয়াল ইমেজটা আমি পাইছি। কি বললাম, বোঝা গেছে? আপনি যদি এই ফাইল নেমটা দেন, দিয়ে আপনি লিনাক্সে গিয়ে MD5 সাম দিয়ে এই ফাইলটার নাম দেন, আপনার হ্যাশ ভ্যালুটা তারা দিয়ে দেবে। তাহলে সেই হ্যাশ ভ্যালু এবং নোমান হ্যাশ ভ্যালু তো সেম। যখন সেম হয়ে যাবে, তখন বুঝতে পারবো না মাঝখানে কি করে আমাদের কোনো হ্যাকার কোনো অ্যাটাক দেয়নি এবং আমাদের ইমেজ ফাইলটা আগের মতোই আছে। দ্যাটস ইট, এটাই। তাহলে কি এই হ্যাশ ভ্যালুর এই অপশনগুলো কি ক্লিয়ার? যদি ইউজার এই হ্যাশ ভ্যালুটা দিয়ে দেয়, আপনারা এটা দিয়ে ডিটেক্ট করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি এই ফাইলটা অ্যাকচুয়ালি না ঠিকই আছে। ওকে, এটাকে ক্লিয়ার কিনা সবাই? জি ভাই। ওকে, তার মানে কি এই হ্যাশ ভ্যালুটা ওই জন্যই আসে। তো এটা অপশনাল দিয়েছে, এটা অপশনাল বলছে। তার মানে কি আমাদের কি কমান্ড দিব? আচ্ছা, MD5 সাম দিলেই হবে। MD5 সাম দিয়ে আপনার ফাইলটা দিবেন, দিয়ে এন্টার দিবেন, ওই ফাইলের হ্যাশ ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এরপর আমি নেক্সটে আসি। তাহলে সিলেক্ট
ডাটা সোর্স, এটা কিন্তু ক্লিয়ার, আর 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 বলবো না। এন্ড নেক্সট ক্লিক করলাম, এইখানে আসি, খেলাটা কিন্তু এইখানে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে এখানে। বেসিক্যালি প্রথম দিকে দেখেন সব পার্টে টিক টিক চিহ্ন দেওয়া আছে, সব পার্টে, ঠিক আছে। তো বেসিক্যালি এখন কিন্তু খেলাটা এই জায়গায়, এটা আমি বোঝা ট্রাই করি অ্যাকচুয়ালি কি জিনিস। ওকে ওকে দ্যাটস ইট। এখানে আসেন অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো আচ্ছা, তার আগে আপনার সাথে একটু কনফার্ম হয়নি, MD5 স্পেস দিবেন না জিহাদ ভাই, স্পেস দিবেন না, MD5 সাম একবার ফাইলে। ওকে দ্যাটস ইট। আচ্ছা, প্রিভিয়াস যেই কথাবার্তাগুলো আমরা বলে আসলাম, আচ্ছা মাহফুজ ভাই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা প্রিভিয়াস যে কথাবার্তাগুলো বলে আসলাম বা প্রিভিয়াসের যে 1 থেকে 3 পর্যন্ত যে ডিসকাস করলাম, এই পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে আবার বলেন, আমি আবার রিপিট করব, বাট না বুঝে যেন আপনারা আবার কোনো কাহিনী করেন না। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এই তো আমরা তো হার্ড ডিস্কের বেলা মানে আমরা যদি কোনো হার্ড ডিস্ক অ্যাড করি, ওটা তো লোকাল, ওই তো লোকাল হার্ড ডিস্ক না কি জানি ছিল, ওটা সিলেক্ট করব। আমরা যদি কোনো ফোন অ্যানালাইসিস করি, স্মার্টফোন, সেটার বেলায় আমরা কি মানে সেটাও কি করতে পারি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কি ফোনকে কি ইউএসবি দিয়ে কিন্তু আমার পিসি থেকে কানেক্ট করতে পারি না জিহাদ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ফোনটা কি এক্সটার্নাল ডিভাইস হয়ে গেল না? হ্যাঁ ভাই, এটাই জানার ছিল আর কি। হ্যাঁ এক্সটার্নাল, মানে আমি বলতেছিলাম যে যদি এক্সটার্নাল কোনো স্টোরেজ ডিভাইস আমরা প্লাগ ইন করি, সেগুলোই আমরা কি কোন ফাইলে দিতে পারি? আমরা মনে আছে? হ্যাঁ লোকাল, সেগুলো কি লোকাল ডিস্কে দিতে পারি। লোকাল ডিস্ক, তখন লোকাল ডিস্ক সিলেক্ট করে দিলাম, ফিনিশ। আমি ওই তো আপনি বলছেন যে ওই তো কি আমি বলছি যে যে কোনো এক্সটার্নাল ডিভাইস হতে পারে, যে কোনো এক্সটার্নাল ডিভাইস। হ্যাঁ স্টোরেজ, আমি শুধু মনে করছিলাম শুধু স্টোরেজ, যেমন হচ্ছে মেমোরি কার্ড, তারপরে হ্যাঁ, তো এইচডিডি, এসএসডি। ভাই এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না, আমি ট্রাই করছিলাম তো 2 দিন আগে, অ্যাকচুয়ালি কোনো ভুল ছিল নাকি জানি না। আচ্ছা, আমরা পরে একবার ট্রাই করি, জাস্ট সিটেপের জন্য এটা করে নিয়ে ইনশাআল্লাহ পরে আমরা ডিপলি ট্রাই করব এটা। আচ্ছা ওকে দ্যাটস ইট। তো এখানে আসেন, কনফিগার ইনগেস্ট, এখানে আসি, কনফিগার ইনগেস্টে আমরা আসি, ঠিক আছে। তো কনফিগার হ্যাশ ভ্যালুটা আমাদের ক্লিয়ার। তো ইনগেস্ট, এটাকে ইনগেস্ট মডিউল বলে। তো ইনগেস্ট মডিউলটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো ইনগেস্ট মডিউল নাথিং বাট ইটস কম্বিনেশন অফ কি বলা যায়, সাম প্যারামিটার। এটা তেমন কিছু না, এটা একটা কি, এটা কম্বিনেশন অফ সাম প্যারামিটারের কম্বিনেশন। দ্যাটস মানে কি, কনফিগার ইনগেস্টমেন্ট কি, এই যে এই ধরনের যে প্যারামিটার আছে, যে এই প্যারামিটারগুলো কম্বিনেশন হচ্ছে যে কি কনফিগার ইনগেস্ট। তো আমরা এইগুলো এক এক করে ধরে ধরে বোঝা ট্রাই করব, ঠিক আছে, ধরে ধরে বোঝার আমরা ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে আসি, এইখানে এসে এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা আরো কিছু ইনগেস্ট মডিউল। আচ্ছা, তো অল ফাইল ডাইরেক্টরিজ এন্ড আনঅ্যালোকেটেড স্পেস, এটা কিন্তু বোঝায় আসলাম যে অ্যাকচুয়ালি আমরা অল ফাইল যে ডিরেক্টরি গুলো আছে এবং আনঅ্যালোকেটেড স্পেসে কিন্তু বোঝায় আসলাম। তো ওইগুলো কি আমরা কি নিতে চাই, ওইগুলো কি অ্যানালাইসিস করতে চাই? তো যদি চাই তাহলে ক্লিক। আচ্ছা, অল ফাইল এন্ড ডিরেক্টরিজ নন আনঅ্যালোকেটেড স্পেস, তার মানে কি আমরা যে আনঅ্যালোকেটেড স্পেসটা যদি অ্যানালাইসিস করতে চাই, সেটা কি আমরা এই যদি আমরা তাকে অ্যানালাইসিস করতে না চাই, তখন আমরা কি করতে পারি, নট আনঅ্যালোকেটেড স্পেস এটাকে সিলেক্ট করে দিতে পারি। শুধুমাত্র অল ফাইল এন্ড ডিরেক্টরিজকে কি করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে আচ্ছা, ইনগেস্ট ফিল্টার করতে পারি, সেটিং এ আসলাম, করতে পারি কিছু রুলস ক্রিয়েট করে দিতে পারি যে অ্যাকচুয়ালি এই, ঠিক আছে। তো এটা এখন এই সেটিং এ হিউজ ডিটেইলস আমরা না যাই, সেটিং এ আমাদের সেটিং করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক, ঠিক আছে। আচ্ছা, সেভাবেই থাক আমাদের। ওকে, তো এখানে আসি, তো আমরা সবসময় যে অল ফাইল ডিরেক্টরিজ এন্ড আনঅ্যালোকেটেড স্পেস সবগুলোকে অ্যানালাইসিস করতে চাই, ক্লিক করে দিলাম। আচ্ছা, এইখানে দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি, প্রথমটা রিসেন্ট অ্যাক্টিভিটি। রিসেন্ট অ্যাক্টিভিটি মিনস, রিসেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি কি, আপনার মেশিনে, আপনার পিসিতে রিসেন্টলি কোন কোন কাজগুলো হয়েছে, রিসেন্টলি, খুব রিসেন্টলি, যেমন একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে,
আপনার আগামীকাল আপনি আজকে আপনার হার্ড ডিস্কের ইমেজ নিয়েছেন, আগামীকাল একটা আপনার পিসিতে কি আসছিল, আপনার একটা ইমেল আসছিল, আপনার ইমেলটা কিন্তু রিসেন্ট অ্যাক্টিভিটি। আপনি আজকে আপনার যে ইমেজটা নিলেন, ইমেজটা নেওয়ার কিছুক্ষণ আগে কি করলেন, একটা ইমেল আর এক জায়গায় সেন্ড করছেন, সেটা রিসেন্ট অ্যাক্টিভিটি। অথবা আপনার ইমেজটা মনে করেন আপনি এফটিকে ইমেজটা এখন নিচ্ছেন, এই 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে কি করছে, আপনার একটা সফটওয়্যার ইনস্টল দিয়েছেন আপনার পিসিতে, ওই সফটওয়্যার ইনস্টল দেওয়াটা কিন্তু একটা রিসেন্ট অ্যাক্টিভিটি। ওকে, তো রিসেন্টলি ঘটে যাওয়া আপনার পিসির সাথে সবগুলো ঘটনা অ্যাক্টিভিটি। তো আপনি কি এই রিসেন্ট অ্যাক্টিভিটিকে কি করতে চাচ্ছেন, আপনি কি রিসেন্ট অ্যাক্টিভিটিকে এক্সট্রাক্ট করতে চাচ্ছেন না চাচ্ছেন না? যদি চান তাহলে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে ক্লিক করবেন না। ঠিক আছে, তাহলে আমি তো চাচ্ছি রিসেন্ট অ্যাক্টিভিটি আমার দরকার, এর জন্য আমি কি করছি, ক্লিক করে দিয়েছি। আপনি যদি রিসেন্ট অ্যাক্টিভিটিকে ক্যাপচার করতে না চান, রিসেন্ট অ্যাক্টিভিটিকে অ্যানালাইসিস করতে না চান, বা রিসেন্ট অ্যাক্টিভিটিকে এক্সট্রাক্ট করতে না চান, তাহলে আপনি কি করেন, টিক চিহ্ন উঠাই দেন, আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিটা সে কি করবে না, অ্যানালাইসিস করবে না। কিন্তু আমি তো চাচ্ছি, আমার দরকার এটা। ওকে, তো এটা মোস্ট অফ দি টাইম আপনারা কি করবেন, হ্যাঁ দিয়ে রাখবেন। ওকে, দিস ওকে, এটা দিয়ে রাখবেন। দ্বিতীয়ত, হ্যাশ লুক আপ। হাউ টু মিন বাই হ্যাশ লুক আপ? হ্যাশ লুক আপ বলে নেই, হ্যাশ লুক আপটা কি? হ্যাশ মানে কি, আমরা কিন্তু একটু আগে জেনে আসলাম যে অ্যাকচুয়ালি হ্যাশ জিনিসটা কি, একটু আগে কিন্তু দেখে আসলাম হ্যাশ জিনিসটা কি। হ্যাশ জিনিসটা হলো কি, একটা নির্দিষ্ট ফাইলের জন্য নির্দিষ্ট একটা হ্যাশ আছে। তো লেটস সাপোজ আপনার পিসিতে কিছু ইমেজ আছে, হ্যাঁ কিছু পিসিতে আপনার ইমেজ আছে, তো ওই ইমেজটা করছে কি, আপনি ওই ইমেজের হ্যাশ জানেন, হ্যাশ ভ্যালুগুলো জানেন, ওই ইমেজের চলে। তো আপনার এই এই এতগুলো মডিউল যদি আমি সিলেক্ট করে দিই, এতগুলো প্যারামিটার যদি সিলেক্ট করে দিই, যদি এটাকে অ্যানালাইসিস করতে চাই, এটা অনেক সময় না অ্যানালাইসিস করতে, অনেক সময়। তো আসলে কোনো কাজ করতে চাই, বা আমি শুধু যেই ফাইলগুলো আমার টার্গেটেড ফাইল যে ডিলিট হয়ে গেছে, ওই ফাইলগুলো আমি রিকভার করতে, আমার 10টা ইমেজ কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, আমি ওই 10টা ইমেজকে চাচ্ছি রিকভারি করতে, তাহলে আমি কি করতে পারি? ধরে নেন আপনি ওই 10টা ইমেজের হ্যাশ ভ্যালু জানেন, ওই 10টা ইমেজের হ্যাশ ভ্যালু জানেন, ঠিক আছে? তো যখন 10টা ইমেজের হ্যাশ ভ্যালু জানেন, তখন এই যে হ্যাশ লুকআপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে আছে গ্লোবাল সেটিং, গ্লোবাল সেটিং, ক্লিক করলাম গ্লোবাল সেটিং এ। আসার পরে এই যে হ্যাশ সেট হ্যাশ আছে না, সেট হ্যাশ আছে, এই আপনি এইখানে এসে আপনার ওই হ্যাশ ভ্যালুগুলোকে দিয়ে দিবেন। নিউ হ্যাশ সেট করতে পারেন, আপনি এই যে নিউ হ্যাশ সেট করতে পারেন, হ্যাশ টাইপ দিতে পারেন, হ্যাশের টাইপটা দিতে পারেন। কি বললাম, বোঝা গেছে? আবার ইম্পোর্ট হ্যাশ সেট, তার মানে কি আপনার একটা ওই যে ফাইলগুলো আছে, ওই ফাইলের যেই ফাইলগুলোকে আপনি রিকভারি করতে চাচ্ছেন, এবং আপনি জানেন যে ওই ফাইলের হ্যাশ হচ্ছে যে এইগুলা, ওইগুলোকে একটা টেক্সট আকারে কি করছেন, আপনি সেভ করে রাখছেন, তখন আপনি কি করতে পারেন, ইম্পোর্ট হ্যাশ সেট করতে পারেন, করে এখানে আপনি হ্যাশটা কি করতে পারেন, এই যে ওপেনে করে আপনি হ্যাশটা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, শুধুমাত্র ওই যে হ্যাশ লুকআপ করবে কি, ওই যেই হ্যাশগুলো দিয়েছেন না, ওই হ্যাশগুলো রিলেটেড যেই ফাইলগুলো আপনার পিসিতে ছিল, সেই ফাইলগুলোকে সার্চ করবে, সেই ফাইলগুলোকে সার্চ করবে। এটাকে বলা হয় হ্যাশ লুকআপ, হ্যাশ লুকআপ, ঠিক আছে? এটাকে বলা হয় হ্যাশ লুকআপ। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় হ্যাশ লুকআপ। তো মোস্ট অফ দি টাইম আমাদের অত কিন্তু মাথা ব্যথা থাকে না যে আমাদের অ্যাকচুয়ালি এই ইমেজের এই হ্যাশ ফাইল, আমরা কিন্তু মনেও থাকে না অত। তো আপনি কি করতে পারেন, এটাকে আপনি আনচেক করে দিতে পারেন, ঠিক আছে? এটাকে আপনি আনচেক করে দিতে পারেন। আপনার খামাখা কি করবেন, আপনি কনফিগার ইনগেস্ট, এটা কিন্তু সবগুলো সিলেক্ট করে দিলে কিন্তু অনেক সময় লাগবে অ্যানালাইসিস হতে, আপনাকে সময় রিডিউস করতে হবে। তো আপনি এটাকে কি করতে পারেন, আপনাদের হ্যাশ ভ্যালু জানা না থাকে, তাহলে এটাকে আপনি আনচেক করে দিতে পারেন, এটা অপশনাল করতে পারেন, আনচেক করে দিতে পারেন, ঠিক আছে? তো এই হ্যাশ লুকআপটা কি ক্লিয়ার কিনা, সবাই কি হ্যাশ লুকআপটা ক্লিয়ার? অ্যাকচুয়ালি যে হ্যাশ লুকআপটা ক্লিয়ার হয়েছে না আপনারা? জি ভাই, বুঝতে পারছি। নোমান ভাই বুঝতে পারছেন হ্যাশ লুকআপের বিষয়টা, যে হ্যাশ লুকআপটা কি করে অ্যাকচুয়ালি? ওকে, তাহলে হ্যাশ লুকআপটা আপনি সিলেক্ট করতে পারেন, না পারেন, এটা আপনার ইচ্ছা। যদি সিলেক্ট করেন, গ্লোবাল সেটিং আসবেন, আপনার হ্যাশ সেটআপটা এখানে দিয়ে দিবেন, আর নিউ হ্যাশ সেট দিবেন বা ইম্পোর্ট হ্যাশ সেট দিবেন, যে কোনো একটা দিয়ে আপনার হ্যাশ সেটআপটা দিয়ে দিবেন। তাহলে ওই হ্যাশ রিলেটেড যে ফাইলগুলো আপনার ডিস্কে ছিল, সেইগুলোকে করবে। ডিস্কে ছিল মানে ওটা কারেন্ট ফাইল, আর হচ্ছে যে ডিলিট হওয়া ফাইল থাকলেই হলো। ওই হার্ড ডিস্কে এরকম ফাইল ছিল কিন্তু হ্যাঁ, ওই ডিলিট হার্ড হয়ে গেছে। ডিস্কে হ্যাঁ ডিলিট হয়ে গেছে, ওই হার্ড ডিস্কে ছিল, ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি ওটার হ্যাশ ভ্যালুটা জানেন, আপনি ওটার হ্যাশ ভ্যালু, এক্সাক্ট হ্যাশ ভ্যালু আপনি জানেন, তখন আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে?
আবার আপনি এক্সাক্ট হ্যাশ ভ্যালু জানেন না, আপনি র্যান্ডম হ্যাশ ভ্যালু দিয়ে দিলেন। যদি ওই ধরনের হ্যাশ ভ্যালু যদি আপনার পিসিতে ওই ধরনের হ্যাশ ভ্যালু রিলেটেড যদি আপনার পিসিতে ফাইল থেকে থাকে, তাহলে ওইগুলো স্টার্ট করে দিবে, কোনো সমস্যা নাই। আপনি জানেন না কিন্তু হ্যাশ ভ্যালু একটা র্যান্ডমলি সিলেক্ট করে দিলেন আর কি, কোনো জায়গা থেকে এনে দিলেন, তবে ওইটাকে যদি থাকে সে অটোপসি মিলাই দেখবে অ্যাকচুয়ালি। ওটা যদি থাকে তাহলে কি করবে সে, এই হ্যাশ লুকআপ এই মডিউল দ্বারা কি করবে সে অ্যাকচুয়ালি আপনার ওই ফাইলটাকে খুঁজে এনে আপনাকে দিয়ে দিবে। দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, এটা হলো হ্যাশ লুকআপ। আর ইউ ক্লিয়ার গাইস? এটা কি কোনো প্রবলেম আছে? হ্যাশ লুকআপে কি করার কোনো প্রবলেম? না ভাই। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, ফাইল টাইপ আইডেন্টিফিকেশন। ফাইল টাইপ আইডেন্টিফিকেশন, ফাইল টাইপ আইডেন্টিফিকেশন গুলো কি? ফাইল টাইপ আইডেন্টিফিকেশন গুলো অ্যাকচুয়ালি, তো ফাইল টাইপ আইডেন্টিফিকেশন গুলো কিন্তু আমি বুঝে ফেলছি যে ফাইল টাইপ মানে কি। ফাইল টাইপ ওটা কোন ধরনের ফাইল, ওটা কি জেপিজি ফাইল, ওটা কি বাইনারি ফাইল, ওটা কি ভিডিও জাতীয় ফাইল, নাকি গিফ ফাইল, এই ধরনের ফাইল টাইপ। কোন ধরনের ফাইল টাইপ সেইটাকে আইডেন্টিফাই করবে, কোন ধরনের ফাইল টাইপ। বললাম বোঝা গেছে? ফাইল টাইপ মানে কি বললাম, সেটা জেপিজি ফাইল হতে পারে, গিফ ফাইল হতে পারে, ভিডিও MP4 হতে পারে, MP3 হতে পারে, তারপরে বাইনারি ফাইল হতে পারে, SS ফাইল হতে পারে, অনেক ধরনের 10 পাইথন ফাইল হতে পারে। তো কোন ধরনের ফাইল টাইপ সেইটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই মডিউলটাকে সিলেক্ট করে দিতে পারি, এই প্যারামিটারটাকে সিলেক্ট করে দিতে পারি। কি বললাম বোঝা গেছে? তাহলে ফাইল টাইপ এটাকে অ্যানালাইসিস আমরা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে ফাইল টাইপ। ওকে, এটা হচ্ছে কি ফাইল টাইপ। তো এই ফাইল টাইপের তো এইখানে আচ্ছা, তো হ্যাশ ভ্যালুতে আসে, আমি একটু গ্লোবাল সেটিং এ এসে একটু দেখে দিন। গ্লোবাল সেটিং এ আসি, এসে আমি একটু ওয়েট করি। যদি আমি নিউ হ্যাশ সেটে আসি, নিউ, ও আচ্ছা আচ্ছা, এখানে একটু আমার প্রবলেম হচ্ছে। নিউ হ্যাশ সেটে আসি, নিউ হ্যাশ পরে এখানে দেখেন, এটা টাইপ দেখেন, টাইপ আছে নোন, নটেবল আর নো সেন্স। এগুলো কি? এগুলো কি অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ তো আপনারা দিবেন, তো এগুলো কি অ্যাকচুয়ালি? তো নোন কি? নোন হচ্ছে যে আপনি যে হ্যাশ ভ্যালুটা অ্যাড করছেন, এখানে সেই হ্যাশ ভ্যালুটা আপনি এক্স্যাক্টলি জানতেন, ওই ফাইলটার হ্যাশ ভ্যালু এক্স্যাক্টলি এইটা, তখন আপনি নোন দিবেন। কেমন বোঝা গেছে? তার মানে কি আপনি আগে থেকে জানতেন আমার ডিলিট হওয়া যে ফাইলটা ডিলিট হয়ে গেছে তার হ্যাশ ভ্যালু এইটা, তখন আপনি নোনে টিক করে দিবেন। তার মানে আপনি জানতেন তার হ্যাশ ভ্যালু এইটা। ঠিক আছে, তার হ্যাশ ভ্যালু এইটা। আচ্ছা, এরপরে নটেবল। ঠিক আছে, নটেবল। তো নটেবল কি? নটেবল হচ্ছে যে আপনি আপনার হ্যাশ ভ্যালুটা জানেন, কিন্তু এক্স্যাক্টলি মনে করতে পারছেন না ওই ফাইলটার নাম কি ছিল, ঠিক আছে? তো মিন্স কি, আপনি ভাবছেন যে এই যে হ্যাশ ভ্যালুটা আছে না, আপনার যে ডিলেটটা হয়ে গেছে, ফাইল ডিলেট হয়ে গেছে, ওই ডিলেট ফাইলের হ্যাশ হতে পারে, মেবি। তখন আপনি নোটেবল দিয়ে দিবেন, নোটেবল দিয়ে হ্যাশ ভ্যালুটা দিয়ে দিবেন। বললাম বোঝা গেছে? আপনি হ্যাশ ভ্যালুটা জানেন কিন্তু মনে করতে পারছেন না এক্স্যাক্টলি ওইটারই হ্যাশ ভ্যালু এইটা, তখন আপনি কি করবেন? নোটেবল দিয়ে দিবেন। ঠিক আছে, আর নো সেন্স, এরপর আছে কি? নো সেন্স। অ্যাকচুয়ালি নো সেন্স হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি 10টা হ্যাশ ভ্যালু দিচ্ছেন, ঠিক আছে? তো যখন আপনি নোটেবল দিবেন, অটোপসি আপনার এক্স্যাক্টলি ওই 10টা হ্যাশ ভ্যালুর সাথে যেই ফাইলগুলো ম্যাচ করবে সেই ফাইলগুলো রিকভার করে দিয়ে দিবে। এটাকে বলা হয় নো সেন্স। এই তিনটের মধ্যে কারো কোনো সমস্যা? এই যে টাইপে কারো কোনো সমস্যা আছে? অ্যাকচুয়ালি এই টাইপে কারো কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে বলবেন কাইন্ডলি। না ভাই। বাকি কারো কোনো প্রবলেম? কথা বলবেন, কথা না বললে কিন্তু প্রবলেমে তাহলে হ্যাশ ফাইল কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেয়াল করে দেখবেন আপনি। তাহলে নোন কি বলবো? নোন কি? এক্স্যাক্টলি আপনি ওই ফাইলের ভ্যালুগুলো জানেন যে অ্যাকচুয়ালি আপনার এই ফাইলের হ্যাশ ভ্যালু এইটা, নোন দিবেন। আর নটেবল কি? নটেবল বললাম যে অ্যাকচুয়ালি আপনি হ্যাশ ভ্যালুটা জানেন কিন্তু এক্স্যাক্টলি মনে করতে পারছেন না যে আপনার টার্গেটেড ফাইলের হ্যাশ ভ্যালুটা ওটাই কিনা, এখন নোটেবল। আর সেন্স কি? আপনি এক্স্যাক্টলি 10টা হ্যাশ ভ্যালু দিয়েছেন, ওই 10টা হ্যাশ ভ্যালু রিলেটেড
খালি ফাইলকে আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন, তখন আপনি নো চেঞ্জ দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, তো আমি নোটেবল বা নো যে কোনো একটা দিয়ে দিই, নোটেবল দিই, ক্যান্সেল করে দিই। ওকে, তাহলে হ্যাশ ভ্যালুতে ক্লিয়ার, হ্যাশ লুকআপে কাজ শেষ, আপনি এটাকে আনচেক করে দিন, সমস্যা নেই, অত হ্যাশ ভ্যালু আমাদের কারো মনে থাকে না। আর সিটিপি আমরা হ্যাশ ভ্যালুটা আমাদের দিয়ে চলে, তখন আমাদের দরকারও নাই। ওকে, হ্যাশ ভ্যালুটা আনচেক করে দিলাম, দ্যাটস ইট। এন্ড ফাইল আইডেন্টিফিকেশনে কি বললাম যে আপনার এক্স্যাক্টলি যে ফাইলগুলো আছে, এক্স্যাক্টলি কি আপনি এক্স্যাক্টলি কোন এই যে ফাইল টাইপ আইডেন্টিফিকেশনে কি আসে, ফাইল টাইপ আইডেন্টিফিকেশনে আসে যে আমরা কোন ফাইল টাইপ গুলো অ্যানালাইসিস করতে চাচ্ছি, যেমন জেপিজি, ইমেজ, সরি MP3, MP4, এই ধরনের এগুলো ফাইল টাইপ। তো কোন ধরনের ফাইল টাইপ সেটাকে সে ডিটেক্ট করবে, কোন ধরনের ফাইল টাইপ সেগুলোকে কি করবে, সে ডিটেক্ট করবে। ঠিক আছে, ডিটেক্ট করে আপনাকে কি করবে, এক্সট্রাক্ট করে দিবে। ওকে, এটা তো একটা খেয়াল করেন, এখানে গ্লোবাল সেটিং আছে, এই যে এটা তো গ্লোবাল সেটিং আছে, ফাইল টাইপ আইডেন্টিফিকেশনে গ্লোবাল সেটিং আছে। গ্লোবাল সেটিং এ ক্লিক করেন, আসার পরে আপনি কি করতে পারেন, কাস্টম MIME টাইপ এখানে সিলেক্ট করে দিতে পারেন। আবার এই যে ফাইল সিগনেচার আপনি এখানে কাস্টম ফাইল সিগনেচার ডিফাইন করে দিতে পারেন। নিউ টাইপে ক্লিক করেন, নিউ টাইপে ক্লিক করার পরে MII টাইপটা এখানে দিয়ে দিবেন, যে MII টাইপটা কি এখানে শুড বি, দেখেন কি লেখা আছে, মিডিয়া টাইপ অর মিডিয়া সাব টাইপ। এই এখানে সিগনেচারটা দিয়ে দিবেন, বা এক সিগনেচারে ক্লিক করবেন, এখানে এই সিগনেচারটা দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি ওই ফাইলের সিগনেচার কি, আর সিগনেচার কি জিনিস, ফাইল সিগনেচার কি জিনিস আমরা সবাই জানি, এটাকে নতুন করে আমি বলছি না আর কি। আর বাইট অফসেট এগুলো কিন্তু আমরা জানি, বাইট অফসেট কি এগুলো সবই জানি, কিন্তু অফসেট মিন্স কি, জাস্ট একটা অ্যাড্রেস ভ্যালু, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো আমি বোঝানোর ট্রাই করছি না আর কি। ঠিক আছে, তো এগুলো আমরা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে সে সেটাকে এক্সট্রাক্ট করে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো ফাইল টাইপ আমরা ফাইল টাইপ আইডেন্টিফিকেশনে এগুলো সিলেক্ট করে দিতে পারি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফাইল টাইপ আইডেন্টিফিকেশনের। ঠিক আছে, তো ফাইল টাইপ আইডেন্টিফিকেশন মূলত কি, ভিন্ন ভিন্ন ধরনের যে ফাইলগুলো থাকে সেইগুলোকে আইডেন্টিফাই করে রিকভারি করার কাজই হচ্ছে যে, সেগুলোকে আইডেন্টিফাই করে রিকভারি করার কাজই হচ্ছে যে এই ফাইল টাইপ আইডেন্টিফিকেশন, এই মডিউলটার কাজ। ভিন্ন ভিন্ন যে ফাইলগুলো থাকে আমাদের পিছনে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল টাইপ থাকতে পারে, ওই ফাইল টাইপ গুলোকে রিকভারি করার কাজই হচ্ছে যে এই ফাইল টাইপ আইডেন্টিফিকেশনের কাজই হচ্ছে যে সেগুলোর কাজ। কি বললাম, বোঝা যাচ্ছে? দ্যাটস মানেটা কি, এই ফাইল টাইপ আইডেন্টিফিকেশন এটা করবেটা কি, করবেটা এটা আগে বলি সুবিধাটা কি। যখন আমরা এটা যখন সিলেক্ট করব, তখন অটোপসি কি করবে, যতগুলো ফাইল আমাদের, যতগুলো ইমেজ ফাইল আমাদের টার্গেটেড ডিভাইস থেকে বা টার্গেটেড ইমেজ থেকে বা টার্গেটেড যে ইমেজ ফাইলটা ছিল সেখান থেকে রিকভার হবে, সেইগুলোকে কি করবে, আলাদা আলাদা সাব ফোল্ডারে ভাগ করে দিবে। যেমন জেপিজি ফাইলকে কি করবে, বা ইমেজ ফাইলকে সে একটা ফোল্ডারে রেখে দিবে, ভিডিও ফাইলকে সে একটা ফোল্ডারে রেখে দিবে, তারপরে আর কি বলা যায়, MP3 ফাইলকে সে আরেকটা ফোল্ডারে রেখে দিবে। ঠিক আছে, তো এইটার সুবিধা হচ্ছে যে কি, আপনার আলাদা আলাদা ফোল্ডারে সে এক্সট্রাক্ট করে দিবে। ঠিক আছে, এটাই সুবিধা, আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করে দিচ্ছে, আপনি ইজিলি অ্যানালাইসিস করতে পারছেন। পিডিএফ ফাইলগুলোকে কি করবে, সে আলাদা একটা ফোল্ডারে সে কি করে দেবে, এক্সট্রাক্ট করে আপনার সামনে দিয়ে দিবে, রিপ্রেজেন্ট করে দিবে। এটা আমাদের সুবিধার্থে, ইন্ডিভিজুয়ালের সুবিধার্থে আমরা এটা সিলেক্ট করে দেবো। তো এটা সবসময় সিলেক্ট করে দেওয়ার ট্রাই করবো আমরা। ঠিক আছে, সবসময় সিলেক্ট করে দিব, দ্যাটস ইট। আচ্ছা, এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্ট, এটা কি, এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর। এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর কি, তো একটা ফাইলের এক্সটেনশন আছে, লেটস সাপোজ একটা উদাহরণ দিই, যে একটা ফাইলে ধরে নেন একটা ফাইলের এক্সটেনশন আছে, জেপিজি এক্সটেনশন আছে। ঠিক আছে, জেপিজি এক্সটেনশন আছে, কিন্তু আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, যদি আমরা হেক্স এডিট দিয়ে বা হেক্স এডিটর দিয়ে আমরা যদি ধরেন একটা জেপিজি ফাইল আছে ডট জেপিজি, তো ডট জেপিজি ফাইলের আমরা প্রথমে যে হেক্স ভ্যালুটা আছে, তো হেক্স ভ্যালুটা আমরা এডিট করে দিলাম, এডিট করে দিয়ে আমরা হেক্স ভ্যালু এডিট করে দিলাম, যে ডট জেপিজির জায়গায় যেটা আসছে সেই হেক্স ভ্যালুটাকে এডিট করে দিলাম। এডিট করে দেওয়ার পরে সেই ফাইলটা কি হয়ে যাবে, ক্রপটেড ফাইল হয়ে যাবে না? সেটা কি আর ডট জেপিজি ফাইল থাকবে যদি আমরা ফাইল সিগনেচার চেঞ্জ করে দিই? সবাই তো এটা জানি, আমরা যদি ফাইল সিগনেচার চেঞ্জ করে দিই সেটা কি আর ডট জেপিজি থাকবে? ডট জেপিজির আমরা ফাইল সিগনেচার চেঞ্জ করে দিয়েছি, ধরে নিলাম ডট জেপিজি ফাইল সিগনেচার আমরা চেঞ্জ করে দিয়েছি, তো সেটা কি এক্স্যাক্টলি জেপিজি ইমেজটা থাকবে নোমান ভাই? সেটা কি এক্স্যাক্টলি জেপিজি ইমেজ থাকবে পরে আর? জি না ভাই, ওটা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, করাপ্টেড হয়ে যাবে, কারণ মিসম্যাচ হয়ে যাবে। কারণ কি, আমরা ওইটা কি করছি, আমরা হেক্স ভ্যালু চেঞ্জ করে ফেলছি, তাই না? জি। তো ধরে নিলাম আপনি আপনার পিসিতে ওই রকম একটা কাজ করে রাখছেন একটা ইমেজের সাথে, যেটা কেউ না বুঝতে পারে, আপনি পরে ওই হেক্স ভ্যালুটা রাইট ভ্যালুটা দিয়ে আপনি পরে দেখবেন।
এক্স্যাক্টলি আপনি যখন অটোপসি দিয়ে সেটাকে অ্যানালাইসিস করতে যাবেন, তো অটোপসি যখন দেখবে যে অটোপসি এটা তো এক্সটেনশন আছে ওটাকে এবং আমাদের অটোপসি ডিটেক্ট করলো কি আমরা জেপিজি, কিন্তু আমরা হেক্স ভ্যালু চেঞ্জ করে দিয়েছি। কিন্তু অটোপসি যখন স্ক্যান করছে তখন সে হেক্স ভ্যালুটা দেখলো যে এক্সটেনশনের সাথে হেক্স ভ্যালু মিলছে না, তখন এটাকে বলা হয় মিসম্যাচ, ম্যাচ করছে না, অটোপসি ম্যাচ করতে পারছে না, তখন এটাকে বলা হয় মিসম্যাচ। তো আপনি এই ধরনের মিসম্যাচ জাতীয় ফাইলকে কি এক্সট্রাক্ট করতে চান? এই ধরনের মিসম্যাচ ফাইলকে কি আপনি এক্সট্রাক্ট করতে চান? যদি চান তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন, যদি না চান তাহলে এটাকে সিলেক্ট করবেন না। দ্যাটস ইট। এটাকে ক্লিয়ার? এই এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর ক্লিয়ার কিনা? জি ভাই। সবাই ক্লিয়ার? সবাই কথা বলছে না কেন? শুধু নোমান ভাই কথা বলতেছে। ক্লিয়ার কিনা? ওকে, দ্যাটস ইট। এরপরে আসি এমবেডেড ফাইল এক্সট্রাক্টর, তাই না? এমবেডেড ফাইল এক্সট্রাক্টর, এমবেডেড ফাইল। তো আমরা সিটিএফ খেলতে খেলতে আশা করি, আই হোপ এমবেডেড বলে কারো কিছু আর বলা লাগবে না যে অ্যাকচুয়ালি এমবেডেড ফাইলটা কি। এমবেডেড ফাইলস মিন্স কি, আপনি কোন একটা জেপিজি ইমেজের সাথে একটা টেক্সট ফাইল কি করে রাখছেন, মানে কি করে রাখছেন, আপনি এমবেড করে রাখছেন। তার মানে কি একসাথে করে রেখে দিচ্ছেন। আমরা এমবেড করতে পারি না? আমরা কি এমবেড সবাই করতে পারি, তাই না? বিভিন্ন টুলস দিয়ে কিন্তু এমবেড করতে পারি। তো আপনি ওই যে একটা জেপিজির সাথে যেটা টেক্সট ফাইলকে আমরা এমবেড করে রাখি, ওই যে টেক্সট ফাইলটাও কি আমরা এক্সট্রাক্ট করতে চাই? কারণ কি ওটা জেপিজির সাথে কিন্তু এমবেডেড করা ছিল, তার মানে কি একসাথে করা ছিল। আমরা খালি চোখে দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন টুলস দিয়ে কিন্তু এক্সট্রাক্ট করি পরবর্তীতে ওইটা, ঠিক আছে? তো ওই ধরনের এমবেডেড ফাইল যদি আপনার পিসিতে থেকে থাকে, আপনার টার্গেটেড ডিভাইসে থেকে থাকে, আপনার টার্গেটেড মেমোরি থেকে থাকে, তাহলে ওইটাকে কি আমরা এক্সট্রাক্ট করতে চাই? যদি চাই তাহলে আপনি এটাকে টিক দিবেন, যদি না চাই টিক দিবেন না। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? নন ভাই ক্লিয়ার? জি ভাই, জি। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে এমবেডেড ফাইল এক্সট্রাক্টর জিনিসটা কি, দেখে বোঝা যাচ্ছে। এটা নতুন করে বলার কিছু না। দ্যাটস ইট। টিক দিয়ে দিলাম, আমাদের দরকার, অ্যাকচুয়ালি আমাদের দরকার এটা, এমবেডেড ফাইল দরকার। আচ্ছা, পিকচার অ্যানালাইসিস। তো পিকচার অ্যানালাইসিস কি এটা সবাই জানে, এটাকে আর আমার নতুন করে বলার কিছু না যে অ্যাকচুয়ালি পিকচার অ্যানালাইসিসটা কি, ঠিক আছে? আচ্ছা, তো পিকচার অ্যানালাইসিস কি এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই, এটা পিকচার অ্যানালাইসিস, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে আপনি স্পেসিফিক ভাবে কোনো কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন, কিওয়ার্ড দ্যাটস মিন্স যে ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটা কি আপনার পিসিতে যদি কোনো ফোন নাম্বার সেভ থাকে বা ফোন নাম্বার সেভ করা ছিল ডিলিট করে থাকেন, সেই ফোন নাম্বারকে কি সে রিকভারি করবে? যদি রিকভারি করে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেন, কিওয়ার্ড সার্চে ক্লিক করে আপনি যে এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিতে পারেন। কোনো আইপি অ্যাড্রেস যদি আপনি কি করতে পারেন, কোনো আইপি অ্যাড্রেসে যদি আপনি এক্সট্রাক্ট করতে চান সেটাকেও এক্সট্রাক্ট করতে পারেন, আবার ইমেইল অ্যাড্রেসকে যদি এক্সট্রাক্ট করতে চান তাও করতে পারেন, ইউআরএল কে এক্সট্রাক্ট করতে চান আপনি রিসেন্টলি কোনো ইউআরএল, দ্যাট মিন্স আমি একটা বলি এগুলো কেন ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ড রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট যে রিসেন্টলি যে অ্যাক্টিভিটি গুলো ঘটে, আপনি লেটস সাপোজ মনে করেন কারো ফেসবুক আইডিতে গিয়ে একটা আজে বাজে কমেন্ট করলেন বা একটা ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা বললেন কারো ফেসবুক আইডিতে, যে ওটা তো একটা ইউআরএল এর আওতাভুক্ত। তো অ্যাকচুয়ালি পুলিশ যখন ইনভেস্টিগেট করতে আসলো, তো আপনি যদি দেখলেন যে এই ইউআরএলটা, আপনি যখন ইউআরএল ক্লিক করবেন, এটা রিসেন্ট অ্যাক্টিভিটি, আপনি কালকে করছেন, তো এই রিসেন্ট অ্যাক্টিভিটি কিন্তু ইউআরএলটা কি করবে, আপনি আপনার পিসিতে যে ইউআরএল এ আপনি ব্রাউজ করছেন এই ইউআরএল গুলো কি করবে, সে এক্সট্রাক্ট করে নেবে, কি করবে ওগুলোকে এক্সট্রাক্ট করে সামনে দিয়ে দিবে। তাহলে কি এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, এটা কিন্তু বিগ স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এটাকে আপনারা সিলেক্ট করবেন। আবার কি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাম্বার, তো আপনার পিসি দিয়ে যদি কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাম্বারে টাকা পেমেন্ট করে থাকেন, ওই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাম্বার যদি আপনারা পেতে চান তাহলে ডেবিট কার্ড নাম্বারটা কি করতে পারেন, এটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন কিছুদিন আগে কি বলে যে একটা কোম্পানির ভাষার কিছু হ্যাকার কি করছিল, মার্কেট করছিল না বিভিন্ন প্লেস থেকে, এটা কি জানো কিছুদিন আগে মনে আছে কিনা? জি ভাই, শুনছিলাম। স্বপ্ন থেকে। তো আপনি আপনার পিসি থেকে স্বপ্নতে আপনি যখন আপনার টাকাটা পেমেন্ট করছেন ক্রেডিট
তো কোন ধরনের পুলিশ কিভাবে ইনভেস্টিগেট করবে থেকে ওই অ্যাক্টিভিটিটা করা হয়েছিল, ক্লিক করে দিবেন, ডেবিট কার্ড দিয়ে আপনি শুধু এক্সট্রাক্ট হয়ে যাবে, তখন কিন্তু পুলিশ। তো আপনি এইগুলো সিলেক্ট করে দিবেন, সবগুলো সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সবগুলো সিলেক্ট করে দিবেন। তো কিওয়ার্ড রিসার্চটা এই জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা সবাই দিবেন, ঠিক আছে? সবাই দিবেন। এরপরে আমি আসি গ্লোবাল সেটিং এ আসি। গ্লোবাল সেটিং এ আসে, গ্লোবাল সেটিং এ আসার পরে যদি আপনি মনে করেন যে আরো কিওয়ার্ড লিস্ট আপনি ধরাই দিবেন, আপনার মনে করেন যে এর বাইরেও আপনার আরো কিওয়ার্ড লাগবে, যেমন এখানে কি আছে, ফোন নাম্বার, আইপি, ইমেইল, ইউআরএল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আপনি যদি আরো মনে করেন আপনার ভোটার আইডি কার্ড দিতে পারেন, এখানে ভোটার আইডি কার্ড আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, গ্লোবাল সেটিং এ যাবেন, কিওয়ার্ড লিস্টে এখানে আসবেন, স্ট্রিং এক্সট্রাকশনে আসবেন, এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? তো লিস্টে আসবেন, এগুলো কিন্তু একটু ভিজিট করে করে দেখবেন অ্যাকচুয়ালি কি বিষয়টা কি। হ্যাঁ, তো নিউ লিস্টে আসবেন, এখানে কিন্তু আপনার কিওয়ার্ড লিস্ট টাইপের নেমটা বলে দিবেন, অ্যাকচুয়ালি কোন ধরনের টাইপ বলে দিবেন, দিয়ে আপনি এটাকে কিন্তু করতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন এত অ্যাড করছি না। এরপর আছে ইমেইল পার্সার। ইমেইল পার্সারটি কি? আপনি যখন আপনার পিসির ইমেজটা নিচ্ছেন, তার কিছুক্ষণ আগে একটা ইমেইল আপনার পিসি থেকে আরেকটা পিসিতে আপনি ইমেইল সেন্ড করছেন, বা একটা ইমেইলের নোটিফিকেশন আসছে। আমরা কিন্তু মাঝে মাঝে দেখি গুগল ক্রোমে যখন যাই তখন ইমেইলের নোটিফিকেশন আসে, তো ইমেইলের নোটিফিকেশন গুলো আসছে। তো ওই ধরনের ইমেইল যদি আমি স্টার্ট করতে চাই, তখন ইমেইল পার্সারে আমি সিলেক্ট করে দিতে পারি। আপনি যদি চান যে আমি ইমেইলকেও আমি স্টার্ট করতে চাচ্ছেন, তখন আপনি ইমেইলে সিলেক্ট করে দিলেন, টিক চিহ্ন দিলেন। আপনি যদি না চান তাহলে না চাইলেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা। এরপর আছে এনক্রিপ্টেড ডিটেকশন। তো এনক্রিপ্টেড ডিটেকশন কি? আপনার কোনো ফাইল যদি এনক্রিপ্টেড ফাইল থেকে থাকে, সেইগুলোকে আপনি এক্সট্রাক্ট করতে চান, যদি চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি না চান তাহলে ক্লিক করেন না। তারপরে ইন্টারেস্টিং ফাইল আইডেন্টিফিকেশন। এখানে আসেন, দেখেন ক্লাউড স্টোরেজ আছে। হ্যাঁ, আপনার যদি পিসিতে যদি আপনি ক্লাউড স্টোরেজ গুলো, আপনি যদি কোনো ক্লাউড কম্পিউটিং আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনার পিসি থেকে যদি অ্যাক্সেস নিয়ে থাকেন, ওই ক্লাউডের ডাটাগুলোকে করতে চাচ্ছেন, তার মানে ক্লাউডের সাথে যে কমিউনিকেশনটা আপনার পিসির হয়েছে, সেগুলো কি আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন? ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের সাথে যদি আপনার কোনো কমিউনিকেশন হয়ে থাকে আপনার পিসি, সেগুলোকে আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন? এনক্রিপশন প্রোগ্রাম, প্রাইভেসি প্রোগ্রাম, এগুলোকে আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন? যদি চান তাহলে সবগুলোকে টিক দিবেন, যদি না চান তাহলে আপনি কি করবেন, কোনটাকে টিক দিবেন না। আপনি এই ইন্টারেস্টিং ফাইল আইডেন্টিফিকেশন গুলো আপনি কি করবেন, আনচেক করে দিতে পারেন। আবার এই গ্লোবাল সেটিং এ আসতে পারেন, গ্লোবাল সেটিং এ এসে এখানে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে? নিউজ সেটে আসতে পারে, নিউজ সেটে এসে এখানে সেট নেম এবং ডেসক্রিপশন দিয়ে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এখন আপাতত এটা করছি না, আমার দরকার নাই, আমার এখানে একটাও নাই, আমার দরকার নাই, ঠিক আছে? তবে আপনি দিয়ে সমস্যা নেই, এটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, আমাদের যদি সিটিপি প্রবলেম দিবে, আপনি এগুলো দিয়ে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রাল রিপোজিটরি কি? অ্যাকচুয়ালি সেন্ট্রাল রিপোজিটরি কি আপনাদের প্রথমে মনে আছে যে সিঙ্গেল ইউজার এবং মাল্টি ইউজারের জন্য আমরা কি করছিলাম, যে ইমেজটা ক্রিয়েট করে ট্রাই করছিলাম, যে কেস ফাইলটা ক্রিয়েট করছিলাম, তখন আমাদের সিঙ্গেল ইউজার ছিল, মাল্টি ইউজার ছিল, মনে আছে সবার কি মনে আছে? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার মনে আছে সবার? মনে আছে। তো এখন ধরেন সেন্ট্রাল রিপোজিটরি কি আমি বলে দিই। সেন্ট্রাল রিপোজিটরি মিন্স, ধরেন নোমান ভাই একটা ডিস্কে সে অটোপসি দিয়ে অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করার পরে ভিকটিম আমি, ধরেন ভিকটিম আমি, তো আমি যেহেতু ভিকটিম, তো আমার পিসির ইমেজ কি করছে, আমার একটা পিসির ইমেজ নোমান ভাই অ্যানালাইসিস করছে, আর একটা পিসির ইমেজ রাকিব ভাই অ্যানালাইসিস করতেছে। তো নোমান ভাই যখন একটা পিসির ইমেজ অ্যানালাইসিস করে ফেলবে, তখন রাকিব ভাই মনে করলো যে অ্যাকচুয়ালি নোমান ভাই যে পিসিটা অ্যানালাইসিস করলো, ওই পিসির একটা ফাইলের সাথে আমি যে কেসটা অ্যানালাইসিস করছি, এই কেসের কিছু সম্পর্ক আছে, এই কেসের কিছু সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে? এই কেসের কিছু সম্পর্ক থাকতে পারে বা আছে। তখন নোমান ভাইয়ের কাছে সে কি করবে, নোমান ভাই যে পিসিটা অ্যানালাইসিস করলো, সেই পিসির সেই অটোপসি সেই ইমেজটা নিয়ে নিয়ে রাকিব ভাই অ্যানালাইসিস করবে। তো এটাকে একটা সেন্ট্রাল রিপোজিটরি বলা হয়, যেখান থেকে যদি দরকার পড়ে
যেহেতু রাকিব ভাই এবং নোমান ভাই একই ভিক্টিমের পিছে অ্যানালিসিস করতেছে, তখন সেন্ট্রাল রিপোজিটরি যদি সেন্ট্রাল রিপোজিটরি আমি সিলেক্ট করে দিই, তখন কি করতে পারবে, নোমান ভাই যে আলাদা অ্যানালিসিস করছে, রাকিব ভাই যে আলাদা অ্যানালিসিস করছে, নোমান ভাইয়ের কিছু এক্সট্রাক্টেড ফাইল রাকিব ভাই যদি মনে করেন না আমার সাথে সম্পর্ক, কেসের সাথে সম্পর্ক, তো রাকিব ভাই ওই ফাইলগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারবে। এটা এই জন্য বলা হয় সেন্ট্রাল আছে, যদি আরেকজন চায় যে ওই কেসের সাথে সম্পর্কযুক্ত তাহলে সে নিবে, দ্যাটস ইট, আর কিছু না। রিপোজিটরিতে ক্লিয়ার কিনা নোমান ভাই, রাকিব ভাই ক্লিয়ার সেন্ট্রাল রিপোজিটরি? জি ভাই। দ্যাটস ইট, ওকে। এটা কিন্তু ওই সেন্ট্রাল মাল্টি ইউজারের সাথে সম্পর্কযুক্ত, ভালো মাথায় রাখবেন কিন্তু। যেহেতু এখানে এসে কি করতেছে, রাকিব ভাই নোমান ভাই ফাইল নিয়ে অ্যানালিসিস করছে, তাহলে কি রোমান ভাই আর রাকিব ভাই কিন্তু মাল্টি ইউজার, ঠিক আছে, মাথায় যেন এটা থাকে, ঠিক আছে। এইখানে তারপরে কি ফটো রেকর্ড কভার, হ্যাঁ, ভার্চুয়াল মেশিং স্ট্রাকচার, এগুলো দেখে নিন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। হ্যাশ লুকআপ এগুলো ততটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো এইখানে দেখেন কি প্লাজো নাকি প্লাজো, হ্যাঁ প্লাজো জিনিসটা কি? তো প্লাজো জিনিসটা হচ্ছে যে এটা বলি যে ধরেন কি বলা যায়, আচ্ছা আপনারা কি সিস্টেম ক্র্যাশ সম্পর্কে নাম শুনছেন, মানে আইডিয়া আছে যে আপনার সিস্টেমটা ক্র্যাশ করে ফেলছে, এরকম শুনছেন না যে আপনার সিস্টেম ক্র্যাশ করছে, আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, আপনার মেমরি ক্র্যাশ করছে, জানেন এটা তো শুনছেন? জি ভাই। তো এই ধরনের ক্র্যাশ, এই যে ক্র্যাশ করা ফাইল থেকে বা ক্র্যাশ করা ড্রাইভ থেকে আপনি কিভাবে ডাটা স্টার্ট করবেন? আপনার যদি ক্র্যাশ করা ডিভাইস, যে ক্র্যাশ করা ড্রাইভ থেকেও যদি আপনার ডাটাগুলোকে এক্সট্রাক্ট করা লাগে, তাহলে আপনি এই যে প্লাজো যেটা আছে না, এই প্লাজো মডিউলটা সিলেক্ট করে দিবেন। এবার আমাদের কাছে আপনি প্লাজো মডিউলটা সিলেক্ট করে দিবেন। ক্র্যাশ হয়েছে এমন হার্ড ডিস্ক, ক্র্যাশ হয়েছে এমন মেমোরি, ক্র্যাশ হয়েছে এমন ব্রাউজার, ঠিক আছে, যে ব্রাউজার, তারপরে ক্র্যাশ, তারপরে কি ক্র্যাশ এটাকে কি বলে, প্লাজো, সরি ক্র্যাশ না, ওকে আমি বলি, মনে পড়ছে এবার। প্লাজোর বিষয়টা হচ্ছে যে প্লাজো করে কি, প্লাজো হচ্ছে যে হ্যাঁ ক্র্যাশ না, প্লাজো যেটা অ্যানালিসিস করে আপনার ক্যাশ ফাইলকে অ্যানালিসিস করে। ক্যাশ মনে আছে আপনাদের? ক্যাশ কি জিনিস মনে আছে? ক্যাশ বলে আপনাদের জানা আছে না যে অ্যাকচুয়ালি ক্যাশ জিনিস কি, ক্যাশ মেমরি জিনিস কি আপনাদের জানা আছে না? জি ভাই, যে জমা হয় সবগুলা কাজে অ্যাক্টিভিটি এরকম। হ্যাঁ, না ক্যাশ মিনস হচ্ছে দ্যাটস মিনস একটা বলি, বাফার নাম শুনছেন না? বাফার ইজ এ টেম্পোরারি মেমোরি, ইজন্ট ইট? তো বাফার হচ্ছে টেম্পোরারি মেমোরি। তো ক্যাশ লুক লাইক এ বাফার, তার মানে কি টেম্পোরারি ভাবে ডাটা স্টোর করে রাখে। তো ক্যাশের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে লেটস সাপোজ, নোমান ভাই একটু মিউট করেন, লেটস সাপোজ আপনার সিপিইউ এবং মেমোরি, সিপিইউ এবং হার্ড ডিস্ক। তো সিপিইউ এবং হার্ড ডিস্ক, আপনি মনে করেন আপনি ইউজার, আপনি র্যান্ডমলি হার্ড ডিস্কের কাছ থেকে অনেক জিনিস, আপনি এখন এই গানটা শুনছেন, আপনি মেমোরি থেকে ভিডিওটা অন করতেছেন, র্যান্ডমলি অনেক কাজ করতেছেন। তো সিপিইউ করে কি, সিপিইউ কিন্তু অনেক ব্যস্ত হয়ে যায় তখন, কারণ কি আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু সিপিইউ দিয়েও যাবে, কারণ কি কার্নেল এট দি এন্ড অফ দ্য সিপিইউ কে বলবে, আপনি যে অ্যাক্টিভিটি গুলো করেন সেই অ্যাক্টিভিটি কিন্তু কার্নেল সিপিইউ কে বলে। তো সিপিইউ কি করে, সিপিইউ আপনার যে ডাটাগুলো যদি মেমোরিতে থেকে থাকে, সিপিইউ সেই মেমোরি থেকে স্টার্ট করে নিয়ে এসে দেয়। তো সিপিইউ যখন আপনার মেমোরিতে বারবার বলতে থাকবে, আপনি যখন র্যান্ডমলি কাজ করবে, তখন সিপিইউ অনেক বিজি হয়ে যায়, সিপিইউ হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। কারণ কি অনেকগুলো থ্রেড যাচ্ছে সিপিইউ থেকে, অনেকগুলো থ্রেড যাচ্ছে র্যান্ডমলি, অনেকগুলো থ্রেড যাচ্ছে। তো এই যে সিপিইউ যেন এতটা বিজি না হয়, এই জন্য সিপিইউ এবং মেমোরির মাঝে একটা ক্যাশ মেমোরি স্থাপন করে দেয়, ক্যাশ, যেটাকে যদি সিপিইউ অনেক বিজি হয়ে যায়, কিছু থ্রেড ক্যাশে গিয়ে জমা হয়, ক্যাশে টেম্পোরারি স্টোর হয়, যখন সিপিইউ ফ্রি হয়ে যায় তখন আবার মেমোরিতে পাঠায় দেয়, ঠিক আছে। তাহলে ক্যাশ লুক লাইক এ টেম্পোরারি মেমোরি। আমাদের ব্রাউজারের ক্যাশ মেমোরি থাকে, বারবার যদি আমরা ব্রাউজারে থ্রেড দিতেই থাকি, নতুন ট্যাব অন করে থ্রেড দিতেই থাকি, তারপর আমরা কি করতে পারি, আমরা কিন্তু যেমন সাইবার থ্রেড দিতে পারি আমাদের বিভিন্ন টুলস দিয়ে, তখন ব্রাউজার হয়ে যখন যাবে তখন কিন্তু আমাদের ব্রাউজার অনেক বিজি, এই জন্য আমাদের কিছু ক্যাশে গিয়ে জমা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে ক্যাশে গিয়ে জমা হয়ে থাকলো, এই ধরনের ডাটাগুলো যদি আমি এক্সট্রাক্ট করতে চাই, ক্যাশ ফাইল রিলেটেড ডাটাগুলোকে আমি যদি এক্সট্রাক্ট করতে চাই, সেই এক্সট্রাক্টটা করে প্লাজো। এই প্লাজো যে মডিউলটা আছে, এই মডিউলটার কাজ হচ্ছে যে ক্যাশ রিলেটেড যত ফাইল আছে সেই অল
অল ক্যাশ, আমার পিসিতে অল ক্যাশ রিলেটেড যত ফাইল আছে সেই ফাইলগুলোকে ডাটা এক্সট্রাক্ট করার কাজ হচ্ছে যে প্লাজো মডিউলের কাজ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? রমন ভাই, রাকিব ভাই, রমন ভাই, জি ভাই। ঠিক আছে। তো ক্যাশ মেমোরি রিলেটেড যাই থাকুক না কেন সেটা প্লাজো মডিউলের কাজ হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করা। এরপর আছে ইয়ারা অ্যানালাইসিস। এখানে ইয়ারা অ্যানালাইসিসের বিভিন্ন রুলস আছে। আইওএস অ্যানালাইজার, এটা তো আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড্রয়েড অ্যানালাইজার মানে অ্যান্ড্রয়েড ফোন, আইওএস মানে কি, যেটা আপনার অ্যাপল জাতীয় যে ফোনগুলো আছে, হ্যাঁ, তো অ্যান্ড্রয়েড, তারপরে জিপিএস লেজার, হ্যাঁ, এগুলো একটু দেখি নিন, এগুলো দরকার নেবে না। তারপরে ডিজেআই ড্রোন অ্যানালাইজার, মানে ড্রোনের যেটাগুলো যে আপনি অ্যানালাইসিস করতে চান, তারপরে অ্যান্ড্রয়েড অ্যানালাইজার, এগুলো তো বুঝতে পারছেন। ডাটা সোর্স আইডেন্টিটি, এগুলো বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কি জিনিস। হ্যাঁ, এগুলো নতুন করে কিছু বলার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বলে দিয়েছি। আপনারা যদি ড্রোন অ্যানালাইজ না করছেন, এটাকে ক্লিক করে দেন, এটাকে ক্লিক করে দেন, এটা আমি অ্যানালাইজ করতে চাচ্ছি না, আপনি চাচ্ছেন নাকি আপনার ইয়ারা রুলস দরকার নেই, ইয়ারা স্ক্যান এখন দরকার নেই, আপনি দিয়েন না। তারপরে আপনি আইওএস অ্যানালাইজার, আপনার আইওএস অ্যানালাইজার দিয়েন না। অ্যান্ড্রয়েড অ্যানালাইজ করতে চাচ্ছেন না, দিয়েন না। জিপিএস পাস, এটা হতে চাচ্ছেন না, দিয়েন না। কারণ কি, এগুলো যতগুলো অপশন আপনি দিবেন তত মেমোরি স্টার্ট করতে আপনার সময় বেশি লাগবে। তো আপনি যত শর্টকাট করে পারেন, আপনার যেগুলো লাগবে সেগুলো দিবেন, জাস্ট, আর কিছু না। তো কোনগুলো ইম্পর্টেন্ট, আপনাদের ইম্পর্টেন্ট গুলো আপনি বলে দিয়েছি, আর কিছু করি নাই, ঠিক আছে? দ্যাটস ইট। তো এটা গেল, এটা গেল। এরপরে আসি, নেক্সট আসি, নেক্সটে ক্লিক করলাম। এরপরে দেখেন লেখা আছে এড ডাটা সোর্স। এড ডাটা সোর্স 5 নম্বর অপশন। 5 নম্বর অপশন কি? এড ডাটা সোর্স, ঠিক আছে? তো এড ডাটা সোর্স আপনি যখনই দিবেন, দেখেন স্টার্ট হতে শুরু করছে। এই যে প্রসেসিং ডাটা সোর্স এন্ড অ্যাডিং টু লোকাল ফাইল অ্যানালাইজিং উইল স্টার্ট হোয়েন দিস ফিনিশ। দেখেন এই যে স্টার্ট হতে শুরু করছে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে নিচে খেয়াল করে দেখেন, এই যে নিচে খেয়াল করে দেখেন, এই যে 1% হয়েছে স্টার্ট করা, 1% হয়েছে, খেয়াল করছেন? তো আপনি ফিনিশে ক্লিক করেন, এই যে, তাহলে আমাদের কি সাকসেসফুলি ভাবে সবগুলো অপশন আমরা ক্লিক করার পরে এই যে ফিনিশে ক্লিক দেবো। এই দেখেন, খেয়াল করে দেখেন, এই যে 2% ডাটা এক্সট্রাক্ট করা হয়ে গেছে আমাদের এই ইমেজেরটা। দেখেন এই যেখানে মেটা ডাটা আলাদা হয়ে যাচ্ছে, রিসেন্ট ডাটা আলাদা হয়ে যাচ্ছে, সবগুলো এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে এখানে এক্সট্রাক্ট হতে শুরু করছে। তো এক্সট্রাক্ট করার অপশনটা আমরা নেক্সট দিন দেখা ট্রাই করবো, আজকে অনেক বলে ফেলছি, আমরা জাস্ট বেসিক গুলো ক্লিয়ার করা ট্রাই করবো। আই হোপ কারো কোনো অটোপসিতে, আই হোপ কারো কোনো প্রবলেম নেই। এই